আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে সিকিউরিটি আর হচ্ছে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। আচ্ছা, এই সাইটের স্পিড কিভাবে চেক করব আমরা? স্পিড চেক করার জন্য আমাদের গুগলে যাব। গুগলে আমরা পেজ স্পিড লিখে সার্চ দেব, পেজ স্পিড টেস্ট। এটার জন্য আমরা গুগলে পেজ স্পিড টেস্ট ডট ওয়েব ডট ডেভ নামে একটা ওয়েবসাইট পাবো। পেজ স্পিড ডট ওয়েব ডট ডেভ, এই নামে আমরা একটা ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটের ভিতরে আমরা আমাদের যে ওয়েবসাইটের হোম পেজ ইউআরএল আছে ওই পেজের ইউআরএলটা দিব। দেওয়ার পরে অ্যানালাইসিসে ক্লিক করব। অ্যানালাইসিসে ক্লিক করলে আমরা আমাদের এখানে একটা অ্যানালাইসিস হবে, একটু টাইম লাগবে। শুধুমাত্র বাংলাদেশের জন্য হচ্ছে আপনাদের বিডিএস হোস্টিং। যারা বাংলাদেশে কাজ করেন বা বাংলাদেশের সার্ভারগুলোতে জয়েন করেন তাদের জন্য, যারা বাংলাদেশের একটা ই কমার্স সাইট তাদের হচ্ছে বিডিএস হোস্টিং দরকার। আর যাদের মনে করেন যে এই ফ্রিল্যান্সার তো বাংলাদেশের ভিজিটরটা বাংলাদেশ থেকে ঢুকবে না, তাদের ভিজিটর ঢুকবে ইউএস থেকে, কানাডা থেকে, এক একজন এক এক কান্ট্রি থেকে ঢুকবে। সেই ক্ষেত্রে আপনারা ইউএস হোস্টিং নেবেন সবসময়। হোস্টিং নেওয়ার সময় ইউএস হোস্টিং নেবেন, নাহলে সিঙ্গাপুর হোস্টিং নেবেন। সিঙ্গাপুর, ইউএস এগুলো হোস্টিং নেবেন। এগুলো হোস্টিং নিলে আপনার এই হোস্টিংগুলো আপনার কাজ করবে বেশি, কারণ হচ্ছে আপনার বাংলাদেশ থেকে একটু স্লো হলেও ইউএস হোস্টিং থাকার কারণে, ইউএস এবং হোস্টিং এর লোকেশন কাছাকাছি থাকার কারণে আপনার ওই ইউএস কান্ট্রিগুলোতে আপনার সাইটটা ফাস্ট লোড হবে। ওকে, আচ্ছা, আমরা পেজ স্পিড কিভাবে চেক করতে হয় এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব হলাম আমাদের পেজের স্পিড বাড়ে কেন, একটা ওয়েবসাইটের পেজের স্পিড কেন বাড়ে। কেউ কি বলতে পারবেন এটা কয়েকটা কারণ কি বলতে পারবেন একটা পেজ স্পিড কেন বাড়ে? ইমেজ গুলো যদি অপটিমাইজ করা থাকে তাহলে পেজ স্পিডটা অনেক বাড়ে। আবার অনেক প্লাগইন বা থিম যদি আমাদের সাইডে যদি হচ্ছে ডাউনলোড করা থাকে, এগুলো হচ্ছে ডিলিট করে দিলে সাইটটা হচ্ছে স্পিড বাড়ে। আবার হচ্ছে অপ্রয়োজনীয় প্লাগইন গুলো ডিলিট করে দিলে সাইডের স্পিড বাড়ে। হুম, ওকে, পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইমেজ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট লুক। একটা ওয়েবসাইটের পেজ স্পিডের জন্য সর্বপ্রথম স্পিড হচ্ছে আর দেখতে হবে আপনার ফার্স্ট লুক। ফার্স্ট লুক কোনটা? এই যে দেখেন আমরা এখানে যে আছি, আমার এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমার কি, এক মিনিট, এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমার এই ওয়েবসাইটের কি লুক, ফার্স্ট ফার্স্ট লুক। ফার্স্ট লুক, এই ফার্স্ট লুকে আমার ভারী কোনো ইমেজ দেওয়া যাবে না, ভারী কোনো ইমেজ দেওয়া যাবে। আর এটাকে বলা হয় যে ফার্স্ট লুক যেটা আছে এটাকে বলা হয় লার্জেস্ট কন্টেন্ট এরিয়া। লার্জেস্ট কন্টেন্ট এরিয়া। এরিয়া। আপনার এইটুক যদি সবার আগে লোড হয়, তারপরে এইটুক আপনার পরবর্তীতে লোড হলো, নিচের অংশটুক আমার ওয়েবসাইটে পরবর্তীতে লোড হলো, মানে 1-2 সেকেন্ড পরে লোড হলো, এতে আমার কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আমার একটা এজ এ ইউজার একজন আসে আমার কি দেখবে, প্রথমে ফার্স্ট লুক দেখবে। তখন ফার্স্ট লুকের মধ্যে আমার কখনোই মনে করেন যে ভারী কোনো ইমেজ ইউজ করা যাবে না, মানে 200-100 কেবি 1 কেবির নিচে ইমেজ ইউজ করতে হবে। যেমন এখানে যেটা আমরা বলছিলাম যে লার্জেস্ট কন্টেন্ট ইউনিট, যে লার্জেস্ট কন্টেন্ট পয়েন্ট পেন্ট, এই লার্জেস্ট কন্টেন্টফুল পেন্ট যেটা, এটাকে কি বলা হয়, এই যে আমার ফার্স্ট লুকটা আছে এখান থেকে বলুন, আমার যে ফার্স্ট লুকটা আছে এই ফার্স্ট লুকটাকে বলা হয় লার্জেস্ট কন্টেন্টফুল পেন্ট। এটার কারণ কি, এই যে আমার এটুক যে লোড, এটা যে লোড হইতে যে টাইমটা লাগলো, এই যে একটা ইমেজ এখানে যে আমি একটা 5 MB ইমেজ যদি আমি ইউজ করি, 5 MB একটা ইমেজ ইউজ করলাম, একটা 5 MB ইমেজ যদি আমি এখানে ইউজ করি, তখন এটা এই সাইডের কি হবে, স্পিড কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাবে, স্পিড ডাউন হয়ে যাবে। কারণ কি, এই যে 5 MB ইমেজ সার্ভার থেকে আমার এখানে আসতে আসতে অনেক টাইম লাগবে, যার কারণে সাইডের স্পিড ডাউন হয়ে যাবে। যেমন আমরা যদি একটা ইমেজ ডাউনলোড করি, যেমন একটা ইউজার ইমেজ নেই জেপিজি, আচ্ছা, এখান থেকে নেই আনস্প্লেস থেকে, আচ্ছা, পিন যে করতে হবে, লগ ইন করতে হবে, লগ ইন করলাম না,
এটা আমি দেখেন এখানে ইমেজ ডাউনলোড করার সময় অরিজিনাল ইমেজে কিন্তু সাইজ সবথেকে বেশি হবে আর এমবিও বাড়বে অনেক বেশি হবে। আমরা অরিজিনালটা ডাউনলোড না করে লার্জ মিডিয়াম তারপর স্মল আমাদের প্রয়োজন অনুসারে ইমেজ ডাউনলোড করবো, আমাদের যেটা প্রয়োজন মানে যে ইমেজটা প্রয়োজন। এখানে 7.6 MB একটা ইমেজ আমরা পাইছি, আমরা এখানে দেখেন এই ইমেজটা চেঞ্জ করে দিব, এই ইমেজটা চেঞ্জ করে দিব। দেখেন এই ইমেজটার এমবি সাইজ কত 7.6, তার 7 MBরও বেশি আছে এখানে, প্রায় 8 MB 7.5 MBর বেশি। এই ইমেজটাকে আমরা এখানে আপলোড করলাম, আপলোড করার পর এখানে সেভ করলাম, সেভ করার পরে জাস্ট আমরা এটাকে পাবলিশ করলাম, পাবলিশ করলাম। দেখেন এটাকে আমরা এখানে পাবলিশ করলাম, পাবলিশ করার পরে যদি আমাদের এই ওয়েবসাইটের এখন যদি আমি করি স্পিড টেস্ট করি, আবার এই ওয়েবসাইটের স্পিডটা আমি আবার টেস্ট করি। দেখেন দেখুন এখন এটা আছে 63 আর ডেস্কটপ ভার্সনে কত আছে আমাদের। দেখেন লার্জেস্ট কন্টেন্ট এটা কত ছিল 5 পয়েন্ট কত ছিল 2 বা 6 ছিল, এখন এটা কত হিসেবে না এটা আসলে আমাদের আরো বেশি। এখানে এখানে ছিল 5.6, এখানে আসছে আবার কত 7 সেকেন্ড। ডেস্কটপটা এখন লোডিং হচ্ছে। তো এই যে দেখেন এখানে দেখেন আমাদের কি স্পিড ডাউন করছে, কারণ হচ্ছে এখানে আমাদের স্পিড ডাউন করে ফেলছে। এখানে দেখেন ইমেজের সাইজ দেখাবে বেশি, এই যে দেখেন এই ইমেজের সাইজ কি দেখাইতেছে বেশি দেখাচ্ছে, এবং বলতেছে যে তুমি কি করতে পারো এই ইমেজ সাইজটাকে কমাইতে পারো। আর এখানে আমাদের কিন্তু মেইন ইমেজটা ইউজ হয় না, মেইন ইমেজটা ইউজ হচ্ছে, বলতেছে ইমেজ সাইজটা তুমি কমাইবা এততে এততে আনবা, রিডিউস করো। তো ডেস্কটপটা কি হলো, ডেস্কটপ আমার কত ছিল প্রায় 93 ছিল তাই না, ডেস্কটপ কোথায় আছে দেখেন 61-তে চলে আসছে। লার্জেস্ট কন্টেন্ট বাইরে গেছে 1.3 সেকেন্ড হয়ে গেছে, এবং ইন্ডেক্স 2 সেকেন্ড ছিল আমার, এখানে এসে বললো কত 3.1 সেকেন্ড। তাহলে একটা ইমেজ চেঞ্জ করাতে দেখছেন আমার কতটুকু ডিফারেন্স হয়ে গেল স্পিডের, অনেক ডিফারেন্স হয়ে গেল না একটা ইমেজ চেঞ্জ করাতে। তাহলে আমার ওয়েবসাইট যদি এরকম অনেকগুলো ইমেজ থাকে যে ইমেজগুলো এই স্পিড মানে এমবি অনেক হাই, তা সেই ক্ষেত্রে দেখেন আমাদের কি হবে, আমাদের ওয়েবসাইটটা লোড হতে অনেক টাইম লেগে যাবে তাই না। তাহলে আমি এই ইমেজটা চেঞ্জ করলাম, আমার আগের ইমেজ দিলাম, এখন আমি সেম কাজটাই করব, এই ইমেজটাকে করব একটু ভিতরে দিব। এখানে ইমেজ চেঞ্জ করা যাচ্ছে না, ইমেজ দেওয়ার অপশন কোথায় আছে, জাস্ট আমরা এই জায়গায় একটা ইমেজ একটা অপশন দিয়ে দিই, একটা ফুল স্ক্রিন ইমেজ অপশন দিয়ে দিই। এই জায়গায় আমরা একটা ইমেজ অপশন দিলাম, আর এখানে আমরা আগের মতো করে নিয়ে আসলাম, আগের মতো নিয়ে আসলাম। এখন দেখেন যদি আমরা অ্যানালাইসিস করি, আচ্ছা এখানে এটা অ্যানালাইসিস হতে থাক, এটা আমাদের দেখা শেষ। তাহলে ইমেজের যে পার্থক্যটা এটা আমরা বুঝতে পারলাম তাই না। এখন ইমেজ অপটিমাইজ করতে হবে কেমনে, ইমেজ অপটিমাইজ করার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে। আমরা যদি করি ইমেজ ইমেজ গুগলে লিখবো ইমেজ কম্প্রেসর,
নামে একটা সাইট আছে। দেখেন এখানে বেশ কিছু ওয়েবসাইট পাবো যেগুলোতে মাধ্যমে আমরা ইমেজ কম্প্রেস করতে পারবো। সবচেয়ে মানে ফ্রিতে অনেক ভালো কাজ করে হচ্ছে এটা ইমেজ কম্প্রেসর। এটাকে আমরা যেমন এখানে একটা ইমেজ আপলোড করি, এটা আপনাদেরকে দেখানো হয়েছে আগেও। জাস্ট এখানে কম্প্রেসে ক্লিক করলেই এই 7.6 MB এই ইমেজটা কম্প্রেস হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে এই একটা, আরেকটা হচ্ছে এই একটা, এই টাইনি পিএনজি, টিনি পিএনজি, এটা হচ্ছে এটাতে অনেক ভালো কাজ করে। এই দুইটা সাইট আপনার ইমেজ কম্প্রেসের জন্য অনেক ভালো কাজ করে। দুটো সাইডে আপনি এটাতে অনেক অনেক ফ্রিতে কাজ করতে পারবেন, অনেক ফ্রিতে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মেন সমস্যা, সুবিধা হচ্ছে ইমেজের কোয়ালিটি কত কোনোভাবে চেঞ্জ হবে না। ইমেজের কোয়ালিটি সেম থাকবে কিন্তু এমবি সাইজ কমে যাবে। যেমন এই ইমেজের কোয়ালিটি কিন্তু একই আছে এবং এমবি সাইজ দেন কত কমেছে, 7.6 থেকে 1.1 MB চলে আসছে। অনেক এমবি সাইজ কমে গেছে না? জি স্যার। তাহলে এইখানে দেখেন, এখানেও দেখেন সেম কাজ হবে। এই ইমেজটাকে যদি আমরা কম্প্রেস করি, আচ্ছা ফাইল আপ টু 5 MB মানে উপরে আপনার ফাইল আপলোড দিতে হবে না। এই সাইডের একটা সমস্যা, 5 MBর উপরে ফাইল আপলোড দিলে এটা আপনার এই করবে, আটকে দিবে। তো আমরা এটা দিই, 58 KB আছে, 58 MB সাইজকে তারা 32 KB করে ফেলছে। এটাতে অনেক পরিমাণে মানে সাইজ কমায় ফেলে। এই ওয়েবসাইটটাতে এমবি সাইজ অনেক কমায় ফেলে, অনেক হিউজ পরিমাণ সাইজ কমায় ফেলে এটাতে। মনে করেন একটা 2 MB 3 MB ফাইল সাইজ দিবেন, সে 100 KB 200 KBর ভিতরে নিয়ে এসে বলবে আপনার। এটার এমবি সাইজ এত পরিমাণে কমায়। যদি ভালো বড় এমবি তেমন সাইজ ইমেজ নাই আপাতত। আচ্ছা এটা 1 MBর, তারপর এটা অপটিমাইজ করে কি করে, অপটিমাইজ করে 300 KBতে নামায় ফেলছে। এটার এমবি সাইজ অনেক কমায় এবং এটাতে অসুবিধা হচ্ছে যে আপনি এই কোয়ালিটি চেঞ্জ করতে পারতেছেন না, নিজের ইচ্ছা কন্ট্রোল করতে পারেন। আর এখানে হচ্ছে আপনি নিজের ইচ্ছা কন্ট্রোল করতে পারবেন। এটা 1 MB আছে, আপনি এটাকে নিচে নামাই দিবেন, নিচে নামায় কোয়ালিটিটাকে আমরা 15 করে দিলাম। তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক কর, এখানে প্রিভিউ আসবে, একটা প্রিভিউ আসবে 200 KBতে আসছে, এখানে আমরা প্রিভিউ দেখতে পাবেন। তারপরে এখানে কোনো পরিবর্তন হবে না, এখানে পরিবর্তন হবে না, আপনার এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করা, তারপরে এই সাইজটা কমে যাবে, 97তে চলে আসছে এখন। তখন আপনি এটাকে সেভ করবেন, সেভ করে আপনি এটার এই কেবি সাইজটা আপনি দিয়ে দিবেন, তাহলে আপনার ইমেজ অপটিমাইজ হয়ে গেল। তাহলে ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয় এটা আমরা দেখলাম। এখন দেখেন এখানে আমার আগে ছিল 61, এখানে 71 চলে আসছে, আর এখানে আমার 1 পয়েন্ট আরো বেশি ছিল, এটা আমার 1.2তে চলে আসছে এখন। আর একটা হচ্ছে এখানে যে আরো কমে যাবে যখন আমরা এই ইমেজটাকে অপটিমাইজ ইমেজ দিয়ে দিব। যেমন আমরা যদি ইমেজটাকে অপটিমাইজ ইমেজ করতে আছে, এটাকে আমরা সেভ করি। এখন এই জাস্ট একটা ইমেজ চেঞ্জ করে দিলেই আমাদের দেখেন সাইডের স্পিড বেড়ে যাবে। আচ্ছা, 338 28 পেয়েছে। Okay. আচ্ছা ইমেজ কিভাবে অপটিমাইজ করা লাগবে এটা আমরা দেখলাম। ইমেজ অপটিমাইজের কাজ আমাদের শেষ। ইমেজ অপটিমাইজ এটাই করতে হবে। আরেকটা হচ্ছে একটা সিএসএস ফাইল বা একটা জেএস ফাইল কিভাবে অপটিমাইজ করবেন, সিএসএস ফাইল আর জেএস ফাইল কিভাবে ম্যানুয়ালি অপটিমাইজ করবেন। একটা সিএসএস ফাইল বা জেএস ফাইল ম্যানুয়ালি অপটিমাইজ করার জন্য আপনাকে কি করতে হবে, এটাকে মিনিফাই করতে হবে। কি করতে হবে বলেন তো? মিনিফাই করতে হবে। মিনিফাই মানে কি? মিনিফাই হচ্ছে আমরা জাস্ট একটু দেখি আমাদের কোনো সিএসএস আছে কিনা। এই দেখেন, এই যে একটা সাইট দেখছেন, এখানে সিএসএস কি আছে, লাইন বাই লাইন আছে, তাই না? এখানে সিএসএস গুলো কি অবস্থায় আছে, একটা লাইনের সাথে আরেকটা লাইন তার নিচে আছে। এভাবে সিএসএস ফাইল রাখলে সিএসএস এর ফাইল সাইজ অনেক বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সিএসএস গুলা মিনিফাই করব। মিনিফাই করবে কিভাবে, অনলাইন টুল আছে, আমরা লিখব সিএসএস মিনিফাই নামে, অনলাইন সার্চ করব, সার্চ করার পর এখানে আমরা একটা সাইট পাবো। এটাকে ক্লোজ করে দিই এখান থেকে। এখন দেখেন ওই ইমেজটাকে অপটিমাইজ করার পর আমাদের সাইজ কত চলে আসছে,
94 চলে আসে। আগে কত ছিল? 91, 92 ছিল। এখন দেখেন আমরা ইমেজটা ইউজ করার পরেও 94 তে আসে পড়ছে, আবার ব্যাক করছে, তাই না? 94 দেখেন আবার ব্যাক করছি। আমরা কিন্তু এই ইমেজটা আগে ইউজ করছিলাম আর এখনো ইউজ করতেছি। জাস্ট একটা ইমেজের জন্য আমাদের ওয়েবসাইটের স্পিড দেখছেন কতটুকু ব্যবধান হয়েছিল? 61 তে চলে গেছিল। যেটা 61 তে চলে গেছিল, এটা এখন আমরা কোথায় নিয়ে এসে পড়ছি? 94 নিয়ে আসতে পারছি। এবং আমাদের স্পিড কত ছিল? 3.5 সেকেন্ডের উপরে চলে গেছিল। এখন আমাদের 2.1 এ চলে আসছে। তাহলে একটা ইমেজ কতটুকু গুরুত্বপূর্ণ ভেরি করে দেখছেন আপনারা? একটা ইমেজ অনেকটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমাদের ইমেজ ফাইল মানে সিএসএস ফাইল বা জেএস ফাইল, যেটা আমরা অপটিমাইজ করব কিভাবে। একটা এই সিএসএস ফাইলটা আমরা কপি করব, কপি করার পর আমরা এখানে ইম্পোর্ট সিএসএস করব। সিএসএস করার পরে মিনিফাইতে ক্লিক করব। মিনিফাইতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে সিএসএস ফাইলটা আছে, এই সিএসএস ফাইলটা এখন লাইন বাই লাইন না এসে এক লাইনে সবগুলো সিএসএস এখানে চলে আসছে। এখানে চলে আসার পর আমরা এটা কপি টু ক্লিপবোর্ড করব এবং এই সিএসএস ফাইলটা আমরা কি করব? রিপ্লেস করে দিব। এটা আমাদের একেবারে ম্যানুয়ালি করা লাগবে না, আপনাদের জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে মিনিফাই করা যায়। ঠিক আছে, আমরা এটাকে আপনাদের জাস্ট দেখাই দিলাম। কিন্তু এটা আমরা এইভাবে না করে আমরা অন্যভাবে করতে পারি। এটা করার জন্য প্লাগইন আছে, সমস্যা নাই। এটা সবগুলা সিএসএস ফাইল অটোমেটিক সে মিনিফাই করে ফেলবে। এটা আমাদের কিছু করা লাগবে না। সিএসএস না, জেএস ফাইল থেকে শুরু করে যতগুলো ফাইল সবগুলো ফাইলে সে অটোমেটিক মিনিফাই করবে। তো এটা আপনাদের জাস্ট করে আমরা দেখাই দিলাম যে কিভাবে মিনিফাই করতে হয়। আচ্ছা, সিএসএস আর জেএস আর হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। অন্য কারো কোনো কোশ্চেন আছে কি? জি না। হুম, ইয়ামিন ভাই? এই সমস্যা সবাই মিউট করেন। ওষুধ বললে যে রাত সকালে ভোরাতে হবে না? হ্যাঁ, আচ্ছা, আর এই যে জেএস ফাইল, এই জেএস ফাইলটা মিনিফাই করা নাই। এই জেএস ফাইলটা আমরা সেম ভাবে মিনিফাই করতে পারি। জাস্ট কন্ট্রোল এ তে ক্লিক করব। কন্ট্রোল এ তে ক্লিক করার পরে আমরা জাস্ট গুগলে লিখে সার্চ করব জেএস মিনিফাই। যেভাবে সিএসএস মিনিফাই করলাম, এবার জেএস মিনিফাই লিখে সার্চ করব এবং এখানে ওই সাইডের গুলোতে যাব। যাওয়ার পর এখানে জাস্ট জেএস ফাইলটা দিব। যেখানে মিনিফাইতে ক্লিক করার সাথে সাথে এটা মিনিফাই হয়ে যাবে। এটা ফাইল সাইজ অনেক বড়, যার কারণে এটা করতে হচ্ছে না। টু লার্জ ফর ইনলাইন প্রিভিউ। অনেক বেশি বড় সাইজ হয়ে গেছে, এই কারণে এটা এইভাবে আস্তে আস্তে মানে দিতে দিতেছে না করতে। আমরা একটু অন্য একটা সাইড দেখি। এখানে আমরা জেএসটা পেস্ট করতে হবে। এই জাস্ট জেএস ফাইলটা, জেএসটা এই ভার্সনটা বাদ দিব। এখানে এই জেএসটা কপি করব, কপি করে এখানে ইউআরএল দিয়ে দিলেই ফেচিং ফাইল ফেচ করে ফেলছে। সব কোড এখানে নিয়ে এসে পড়ছে। এখন যদি আমরা মিনিফাই করি, সে সব কোড মিনিফাই গেল। কপি টু ক্লিপবোর্ড করে আমরা এটাকে জাস্ট এই ফাইলের মধ্যে এই কোডটা রিমুভ করে দেয়, ওই কোডটা এখানে বসাই দেব। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের ম্যানুয়ালি কিভাবে আমরা করতে পারি, একটা ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করতে পারি ম্যানুয়ালি, মানে নিজে নিজে, কোনো প্লাগইন বা কোনো কিছু ছাড়া। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। এই ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করতে গেলে আপনাদের অনেক টাইম লাগবে, কিন্তু ইমেজটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। অন্য কিছু যে আপনাকে ম্যানুয়ালি না করলে হবে, সিএসএস ফাইল জেএস ফাইল ম্যানুয়ালি না করলে চলবে। ইমেজটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। প্রত্যেকটা ইমেজ ধরতে হবে, ধরে ধরে আপনাকে ফাইল সাইজগুলো দেখতে হবে। একটা শর্টকাট পদ্ধতি আপনাদেরকে বলে দেই। ইন্সপায়ার এলিমেন্টে যাবেন, নেটওয়ার্কে যাবেন, নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে ইমেজ সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করে এখানে রিলোড করবেন। রিলোড করার পরে এখানে যতগুলো ইমেজ, এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আপনারা এখানে পেয়ে যাবেন। কেসটা ডিসেবল করে দিন। এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আপনারা এখানে পেয়ে যাবেন, সবগুলো ইমেজ। এখানতে আপনারা দেখবেন যে কোন ইমেজে ফাইল সাইজ কত আছে। যেমন এখানে দেন 400 আছে, 403 কেবি আছে একটা ফাইল সাইজ। এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে আপনি ওপেন ইন নিউ ট্যাব দিবেন, তখন এই যে ইমেজটা চলে আসছে। তখন আপনি এই মিডিয়া থেকে ফাইলটাকে ধরে আপনি ইমেজটা কম্প্রেস করে তারপরে ইমেজটা আবার রিপ্লেস করে দিবেন। তো এখানতে আপনি সহজে বুঝতে পারবেন যে কোন ইমেজের ফাইল সাইজটা বেশি আছে।
এখানে কেউ ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, নেটওয়ার্কে আসবেন, এখানে ইমেজ ক্লিক করবেন। ইমেজ ক্লিক করার পরে আপনাকে এটাকে রিফ্রেশ করবেন। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আর এখানে ডিজেবল ক্যাশ দিয়ে দিবেন অবশ্যই। ডিজেবল ক্যাশ দিলে আপনার এখানে এগুলো ক্যাশ পাবে না, ক্যাশ ছাড়া আসবে। তখন আপনি দেখতে পাবেন যে কোন ইমেজের ফাইল সাইজ কত আছে। ওই ফাইল সাইজ অনুসারে আপনি কি করবেন, আপনি ওই ইমেজটাকে কম্প্রোমাইজ করবেন, কমপ্রেস করে ফেলবেন। যে 500 কেবি আছে এটাকে আপনার কমপ্রেস করতে হবে। 300 কেবি বা 200 কেবির উপরে যে ইমেজগুলো থাকবে সবগুলো ইমেজকে আপনার কমপ্রেস করতে হবে। কমপ্রেস করে তারপর আপনাকে কি করতে হবে, ইমেজগুলা সাইডের স্পিড বাড়াইতে হবে। তো এটা হলো আমাদের ম্যানুয়ালি পদ্ধতি, ইমেজ কিভাবে কমপ্রেস করতে হয়, জেএস ফাইল সিএসএস ফাইল কিভাবে কমপ্রেস করতে হয়, এটাগুলো করতে হবে। আচ্ছা, ফার্স্টে আপনি কি করবেন, একটা যখন একটা ওয়েবসাইট যখন আপনার কাছে আসবে করার জন্য, মানে স্পিড অপটিমাইজ করার জন্য, তখন আপনার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার একটা প্লাগইন ইনস্টল করা। আপনার স্পিড অপটিমাইজ করার জন্য, মানে ওয়ার্ল্ড পৃথিবীতে সম্পূর্ণ ফ্রিতে, আপনার ফ্রি এবং পেড একটা পাবেন, ফ্রিতে একটা পাবেন পেডে। ফ্রি এবং পেড, একটা হচ্ছে ফ্রি প্লাগইন সবচেয়ে বেস্ট, আর একটা হচ্ছে পেড প্লাগইন। পেড প্লাগইনের নাম হচ্ছে ডাব্লিউপি রকেট, আর ফ্রি প্লাগইনের নাম হচ্ছে হলো লাইট স্পিড ক্যাশ। এই দুইটা প্লাগইন পাবেন। আপনার এখানে ক্যাশ প্লাগইন লিখবেন, ক্যাশ CACHE ক্যাশ লেখা সার্চ করলে আপনি এখানে দুইটা প্লাগইন পাবেন। একটা হচ্ছে লাইট স্পিড ক্যাশ, আর একটা হচ্ছে ডাব্লিউপি ক্যাশ, ডাব্লিউপি রকেট, সরি ডাব্লিউপি ক্যাশ না, ডাব্লিউপি রকেট। ডাব্লিউপি রকেট যে প্লাগইনটা, এই প্লাগইনটা আপনারা এখানে পাবেন না। এটা সম্পূর্ণ একটা পেড প্লাগইন, এটা কোনো ফ্রি প্লাগইন না, ঠিক আছে? এটা সম্পূর্ণ একটা পেড প্লাগইন। ওই প্লাগইনের কোনো ফ্রি ভার্সন নাই। যে আমরা কিছু কিছু প্লাগইন দেখছি যে যে প্লাগইনগুলো ফ্রি ভার্সন আছে, তার পরবর্তীতে আমরা ওই প্লাগইনগুলোকে করে রিমুভ করে আমরা কি করছি, পেড ভার্সনগুলো এই ফ্রিটা ইউজ করতে পারছি, পেডটা ইউজ করতে পারছি। কিন্তু ডাব্লিউপি রকেট একমাত্র প্লাগইন যে প্লাগইনের আপনার নাই, কোনো ফ্রি ভার্সন নাই, তাদের সম্পূর্ণটাই পেড ভার্সন। ওকে, আচ্ছা আমরা ডাব্লিউপি রকেটটা আগে দেখবো। আমাদের ডাব্লিউপি রকেটে আমার এটা ডাউনলোড করা আছে, আমার কাছে এই প্লাগইনটা একটু আছে। আমরা জাস্ট দেখি ডাব্লিউপি রকেট। এই যে ডাব্লিউপি রকেট জিপ, এই প্লাগইনটা ইনস্টল দেই। ইনস্টল এটাকে অ্যাক্টিভ করি। ওকে, এই প্লাগইনগুলোর মেইন কাজ হচ্ছে ক্যাশ রেডি করা। ক্যাশ কি, ক্যাশটা আমরা একটু ভালোভাবে বুঝি, ক্যাশটা কিভাবে কাজ করে, মানে একটা প্লাগইন সিস্টেমে ক্যাশ কিভাবে কাজ করে। একটা প্লাগইন সিস্টেমে ক্যাশ এইভাবে কাজ করবে হলো, মনে করেন যে ডাব্লিউপি রকেটে আমরা ইনস্টল দেওয়ার পর আমরা একটু যাই, এখানে সেটিংস থেকে ডাব্লিউপি রকেটে আসবে, এটা আলাদা কোনো মেনু হয় না। সেটিংস থেকে ডাব্লিউপি রকেটে আসার পরে দেখেন এখানে আমাদের সব ইনফরমেশন এবং সব এই ডাটা এখানে আছে। তো এখানে একটা সিস্টেম আছে, দেখেন আমাদের ফাইল অপটিমাইজেশন, যেটা আমরা বললাম যে সিএসএস মিনিফাই, মিনিফাই সিএসএস ফাইল আর জেএস মিনিফাই সিএসএস ফাইল, এইগুলা কাজ এই দুটাতে যদি আপনি চেক মার্ক করে দেন, আপনার এই প্লাগইন অটোমেটিক ফাইলগুলোকে সিএসএস আর জেএস ফাইলগুলোকে অটোমেটিক সে করে ফেলবে, মিনিফাই করে ফেলবে, আপনার কিছু করতে হবে না। আর মিডিয়াতে আছে, মিডিয়াতে আপনি যদি চান এখানে এনেবল রেজিলুট। রেজিলুট হচ্ছে কি, আপনার এই ইমেজটা আপনার তখন ভিউ হবে যখন আপনি ইমেজে এখানে আসবেন। আপনার দেখাই রেজিলুটটা অন করে দেয়া, অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখেন আমি যদি এখানে রিফ্রেশ করি, এখানে দেখেন। ওকে, সাইডের এলিমেন্ট কম তো এটা বোঝা যাচ্ছে না। আমরা ক্যাশটা একটু দেখি, ক্যাশটা কিভাবে কাজ করে প্রথমে, তারপর আমরা লেজি লোডটা দেখতেছি। ওকে, হোয়াইট বোর্ড নিয়ে একটা
ক্যাশ সিস্টেমটা কিভাবে কাজ করে? ক্যাশ সিস্টেমটা কাজ করে হলো যে আপনার যে একটা প্লাগইন সাইটটা আছে, আমার এই যে সাইটটা আছে, এই ওয়েবসাইটটা আছে, তাই না? এই ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো কি আছে, HTML আছে, CSS আছে, তাই না? অনেক CSS, HTML অনেক কিছু আছে, এই কোডগুলো আছে, তাই না? এবং এই জি প্রত্যেকটা কোড আমার কোথা থেকে লোড হয়? এই প্রত্যেকটা কোড লোড হবে আমার থেকে, মানে সরাসরি আমার সার্ভার থেকে লোড হয়। এই যে একটা সিস্টেম, এই যে ইমেজটা, এখানে লোড হয়েছে, এইটা লোড হচ্ছে কোথা থেকে বলেন তো? সার্ভার থেকে। সার্ভার থেকে লোড হয়েছে। প্রত্যেকটা ইমেজ লোড হচ্ছে আমার সার্ভার থেকে। এখন একটা সাইটের জন্য যদি এই যে একটা সাইট, এই সাইটের জন্য অনেকগুলা CSS ফাইল, অনেকগুলো ইমেজ ফাইল আছে না? প্রতিটা ইমেজ ফাইল, প্রতিটা CSS ফাইলের জন্য এক একবার কি করতেছে, সার্ভারের কাছে রিকোয়েস্ট করতেছে এবং সার্ভার ওই ডাটাটা দিতেছে। প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা আলাদা করে কি করতেছে, সার্ভার কাছে ডাটাটা কি যাচ্ছে, রিকোয়েস্টে যাচ্ছে, এবং সার্ভার ওই রিকোয়েস্টটা পায়, তখন ওই ফাইলের ডাটাটা সে পাঠাচ্ছে। তাহলে এক একটা এলিমেন্টের জন্য যখন এক একবার করে সার্ভারের কাছে ফাইলের ডাটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন এটাতে সময় কি লাগতেছে, আমাদের কি লাগতেছে, বেশি লাগতেছে না? জি বেশি লাগতেছে। এখন আমাদের যেটা আছে, মানে আমাদের পেজ ক্যাশ সিস্টেমটা, এই ক্যাশ সিস্টেমটা কিভাবে কাজ করে? আমাদের ক্যাশ সিস্টেমটা এইভাবে কাজ করে যে আমাদের ক্যাশ সিস্টেমটা মেন কাজ হচ্ছে যে আমাদের বর্তমানে কি কাজ হচ্ছে, ওয়েবসাইট থেকে আমার কার কাছে যাচ্ছে, সার্ভারের কাছে যাচ্ছে, এবং সার্ভার ওই রিকোয়েস্টটা কি করতেছে, ওয়েবসাইটের কাছে আবার কি করতেছে, পাঠাইতেছে। এখন আমার ওয়েবসাইট যদি 100টা ইমেজ থাকে, তাহলে আমার রিকোয়েস্ট কয়বার যাচ্ছে, 100 বার যে রিকোয়েস্ট যাচ্ছে, সার্ভার 100 বার কি করতেছে, ওই রিকোয়েস্টটাকে পাঠাচ্ছে। তাহলে একটা রিকোয়েস্টে যদি আমার 1 সেকেন্ড করে ধরেন, 1 সেকেন্ড করে তো লাগে না, অনেক মানে অনেক কম সেকেন্ড সময় লাগে। তো একটা রিকোয়েস্টের জন্য যদি 1 সেকেন্ড করে ধরেন, তো সেক্ষেত্রে আমার কি সময় লাগতেছে, 100 সেকেন্ড সময় লাগতেছে। 100 সেকেন্ড কি লাগতেছে, সময় লাগতেছে। তার সার্ভারে আমার স্পিড, সাইডের স্পিড কি হলো, তখন বাইরে গেল, তাই না? অনেক বেশি বাইরে গেছে, কারণ হচ্ছে এক একটা রিকোয়েস্টের জন্য এক একবার করে ক্যাশ করতেছে। এখন ক্যাশ কি করে, ক্যাশ সিস্টেমের যে কাজটা, আমরা এখানে সি লিখে দিলাম, ক্যাশ সিস্টেমের যে কাজটা, ক্যাশের মেন কাজ হচ্ছে এই যে আমার হলো না একটা, এখানে ফুল একটাই হলো না, মানে এই যে HTML-টা, মানে এখান থেকে এই পর্যন্ত ফুল একটা HTML সাইট আছে, ফাইল আছে না এখানে? জি স্যার। এই ফুল HTML-টা কি সে কি করে, এই ফুল HTML-টা সে একটা স্টোরেজ তৈরি করে, একটা স্টোরেজ সে বানায়, মানে একটা হার্ড ডিস্ক বা একটা স্টোরেজ সে বানায়। ওই স্টোরেজে সে এই ফুল HTML-টা সেভ করে রাখে। ফুল HTML ফাইলটা সে কি করবে, চেক করি। সেভ করে রেখে দেবে, সে সেভ করে রেখে দেবে। যখন আমার হোম পেজ থেকে, মনে করেন এই যে হোম পেজ, এই হোম পেজের নামে একটা ফাইল, HTML ফাইল সে সেভ করে রাখবে। সেভ করে সে কি করবে, তা আমাদের সার্ভারের কাছে রেখে দিবে। সার্ভারে একটা জায়গায় কি করবে, সে সেভ করে রেখে দিবে। মনে করেন এটা ক্যাশে সে কি করলো, সেভ করে রেখে দিল। তখন অসুবিধা কি হবে, তখন আমরা আমাদের এখানে ফুল সাইটটা যখন আমাদের কেউ একটা ইউজার যখন আমাদের হোম পেজে যখন লগ ইন করতে যাবে বা ঢুকবে, তখন কি হবে, তখন হবে যে একজন ইউজার যখন আমাদের এখানে সার্ভারে, এক ইউজার আমার কাছে আসলো, হোম পেজে ঢুকতে চাইলো, সে রিকোয়েস্ট পাঠাইলো কার কাছে, ওয়েবসাইট টু সার্ভারের কাছে। তখন সার্ভার দেখলো কি, তার কাছে একটা ক্যাশ ফাইল তৈরি করা আছে, যে রেডি একটা ক্যাশ ফাইল তৈরি করা আছে। তখন সে কি করলো, ওই একটা ফাইল সরাসরি আমাদের ইউজারের কাছে কি করলো, একটা ফাইল সরাসরি আমাদের ইউজারের কাছে পাঠাই দিল। ক্লিয়ার? একটা ফাইল আমার সরাসরি কি করলো, ইউজারের কাছে পাঠাই দিল। তার মানে কি হলো, এখানে বারে বারে কি হলো না, সার্ভারের কাছে রিকোয়েস্ট গেল না। রিকোয়েস্ট গেল কয়বার, একবার। একবার। একবার রিকোয়েস্ট গুলো, এবার সার্ভার ডাটা ইউজারকে কয়বার রিকোয়েস্টটা সেন্ড করলো, একবার রিকোয়েস্টটা সেন্ড করে দিল, একবারে সরাসরি রিকোয়েস্টটা কি করলো, সাইন করে পাঠিয়ে দিল। দিল। কারণ এখানে কি হলো, কারণ কি, কারণ সার্ভারের কাছে কি ছিল, এখানে যতগুলো ফাইল আছে, যতগুলো ইমেজ আছে, সবগুলো সার্ভারের কাছে কি আছে, সেভ অবস্থায় আছে, একসাথে একটা কম্প্রোমাইজ করে একটা ফাইল হিসেবে সে সেভ করে রেখে দিছে। এরকম একটা ফুল একটা HTML ফাইলটাকে সে কি করলো, সেভ করে রেখে দিল। তাহলে কি হলো না, আমার ডাটাটা কি হলো না, বারবার কার কাছে গেল না, সার্ভারের কাছে গেল না, না যায় কি হলো, সেই ডাটাটা আমার সরাসরি আমার এখানে সরাসরি সে পাই গেল। আচ্ছা, এটা হলো আমার সার্ভারের ক্ষেত্রে একটা ক্যাশ
সেভ করে রাখার একটা সিস্টেম গেল। আরেকটা সুবিধা আছে এই ক্যাশের, সেটা হচ্ছে আমরা এটা হোয়াইট বোর্ডে রিলোড করি। আরেকটা সুবিধা আছে ক্যাশের, সেটা হচ্ছে কি দেখেন, এই যে ইমেজটা আমরা এখানে সেভ করে রাখছি, এই যে টেক্সটগুলো আমরা এখানে সেভ করে রাখছি, এই সবগুলো কোথায় আছে বলেন তো? সার্ভারে। সার্ভারে তো আছে, আমরা যে জানি সার্ভারে আছে, কিন্তু সবগুলা মেন সার্ভার থেকে আগে কোথায় আছে? সার্ভার থেকে কিন্তু আরেকটা জায়গায় থাকে। এটা ডাটাগুলো আসে কোথা থেকে নরমালি বলেন তো? ডাটাবেস থেকে আসে না? ডাটাবেস থেকে। জি স্যার। এটা বলতে এত সময় লাগতেছে কে? আমরা যে সাইট ইউআরএল চেঞ্জ করলাম, তারপরে চেঞ্জ সবকিছু কোথা থেকে আসে আমাদের? database। ডাটাবেস থেকে। ডাটাবেস থেকে আসে। ডাটাবেস যদি না থাকে আমাদের কোনো কিছু থাকবে না, সবকিছু উধাও হয়ে যাবে। যেমন আমরা গতকালকে একটা দেখছিলাম, একটা ইউজার ক্রিয়েট করেছিলাম, ওই ইউজারটা সরাসরি কোথায় সেভ হয়েছিল আমাদের? ডাটাবেসে সেভ হয়েছিল না ইউজারটা? জি স্যার। ডাটাবেসে জি স্যার। ইউজার সেভ হয়েছিল, তার মানে কি আমরা কি করতে পারতেছি, ডাটাবেস থেকে আমরা ডাটা নিয়ে আসতেছি। তাহলে এই কেসের সবচেয়ে বড় সুবিধা যেটা, এটা হচ্ছে যেটা আমরা আগে বললাম, সেটা হচ্ছে আমাদের কাজ আছে কিন্তু এখানে একটা সাইডে তো আমার 1000 2000 ইমেজ ইউজ হয় না। ইউজ হয় কি সর্বোচ্চ আমাদের 20 থেকে 10 থেকে 15টা একটা পেজে সর্বোচ্চ 10টা ইমেজ ইউজ হবে, বা সর্বোচ্চ আমার 20টা ফাইল সাইজ হবে, ফাইল লাগবে। ওইগুলো সাইজ হতে তো বেশি হয় না। এখানে একটা মেন যেটা হয়, যেমন এই যে টেস্টটা আসছে ডাটাবেস থেকে, এই যে হোম লেখা ডাটাবেস থেকে আসতেছে, এই ইমেজ ডাটাবেস থেকে, এবং প্রত্যেকটা অক্ষর ডাটাবেস থেকে, এখানে প্রত্যেকটা এলিমেন্ট আসতেছে কোথা থেকে? database। ডাটাবেস থেকে। ডাটাবেসের যে ডাটাটা আসতেছে, তাহলে এটা আমার সময় কি লাগতেছে? অনেক কি লাগতেছে? বেশি। বেশি লাগতেছে। তখন আমাদের একটা ইউজার যখন আমাদের সাইডে আসে, আমাদের ইউআরএল যখন হিট করে ওয়েবসাইটে আসে, তখন তার ডাটাটা যায় কোথাও সার্ভারের কাছে। সার্ভার ওই ডাটাটাকে ডাটাবেসে চেক করে, ডাটাবেসে ডাটাটা আছে কিনা। যদি ডাটাবেস সাইট থাকে, ডাইনামিক সাইট থাকে, ডাটাবেস থেকে আসা হবে, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসে, তখন সার্ভার আবার ওই ডাটাটাকে কি করে ওয়েবসাইটের কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডাটাবেসের সাথে কানেকশনটা। ডাটাবেসের সাথে কানেকশনটা এটা হলো এটা। তাহলে আমরা এখানে যেটা দেখি যে আমাদের এখানে প্রত্যেকটা এলিমেন্ট আসছে ডাটাবেজে থেকে। তো প্রত্যেকটা এলিমেন্ট ডাটাবেজে থেকে আসার কারণে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক মিলি সেকেন্ডে ডাটা কি হতেছে, ট্রান্সফার হচ্ছে কার কাছে? ওয়েবসাইটের কাছে ট্রান্সফার হচ্ছে। এই ডাটাটা যে প্রত্যেক মিলি সেকেন্ডে ডাটাটা যে ওয়েবসাইটের কাছে ট্রান্সফার হচ্ছে, এই ট্রান্সফার হচ্ছে, আমার একটা টাইম লাগতেছে না? জি স্যার। টাইম লাগতেছে। এই যে ডাটাটা প্রত্যেকবার যতবার আমরা হিট করতেছি, ততবার ডাটাটা আমার ডাটাবেস থেকে আমার ডাটাটা আমাদের ওয়েবসাইটের কাছে আসতেছে, তখন এটা আমার টাইম লাগতেছে বেশি। এখন যদি আমি এই পুরা যে এখানে একটা HTML ফাইল পাইছি, তাই না? জি। এই যে একটা HTML ফাইল পেলাম, এই HTML ফাইলটাকে যদি আমি সেভ করে রাখি, এই ইউআরএল দিয়ে এই কোডটাকে যদি আমি সেভ করে রাখি, এখানে প্রত্যেকটা ডাটা আছে না আমার? এই যে টাইটেল লেখা, তারপর একটা টুইটার, লিঙ্কডইন, তারপর এই যে ডাটাগুলা, এই ডাটাগুলা প্রত্যেক ডাটা আমার HTML আছে না বলেন তো? জি স্যার। আছে না? জি স্যার। আছে। সুতরাং এই ডাটাটা যদি আমি আমার সার্ভারের কাছে, এই ফাইলটাকে যদি আমি ফুললি সেভ করে রাখি আমার সার্ভারের কাছে, আমি সেভ করে রেখে দিলাম ক্যাশ হিসাবে, যখন আমার একটা ইউজার আসলো তখন আমি ডাটাবেজে গেলামই না। ডাটাবেজে কি করলাম না? আমি ঢুকলামই না ডাটাবেজে। ডাটাবেজে না ঢুকিয়ে আমি কি করতে পারতেছি? আমি সরাসরি এই ফাইলটা ইউজারকে দিয়ে দিতেছি। তো ইউজার কি করলো? সরাসরি এই ফাইল থেকে দেখতেছে আমার কি কি আছে না আছে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি ক্লিয়ার স্যার। সবার কাছে? তখন জি। আমার সাইডের স্পিড কি হলো? বাইরে গেল। কারণ কি? যে আমার ডাটাটা কি হচ্ছে, ডাটাবেস থেকে আসতেছে না সরাসরি। ডাটাটা কোথা থেকে আসতেছে? একটা সেভ ফাইল থেকে আসতেছে। এবং এই সেভ ফাইলটা সম্পূর্ণভাবে কি আছে? রেডি আছে। রেডি থাকার কারণে আমার কি হচ্ছে, আমার ওয়েবসাইটের স্পিড অনেক বেশি বেড়ে যাচ্ছে। অনেক বেশি বেড়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? ক্যাশের কাজটা কি? জি স্যার। ওকে। তো এই ক্যাশের জন্য এই পেড প্লাগইনে তেমন কোনো অপশন নাই। জাস্ট খালি দুই একটা অপশন, ফাইল অপটিমাইজার, সিএসএস মিনিফাই করা, জেএস মিনিফাই করা, আর হচ্ছে এখানে রকেট, এখানে অটোমেটিক টেস্ট করবে। এখানে মিডিয়ার জন্য কিছু আছে, লেজিলুট, ইমেজ লেজিলুট, আর তেমন কোনো কিছু না। ডাটাবেস এগুলো দরকার নাই। ইমেজ অপটিমাইজ হয়ে গেলে এখানে একটা আলাদা প্লাগইন আলাদা ইনস্টলেশন করা লাগে, এটার জন্য দরকার নেই আমাদের। এটাতে আর তেমন কোনো অপশন নাই, এটাতে অপশন খুবই কম।
মানে এই প্লাগইনের অপশন অনেক কম, কারণ হচ্ছে এটা একটা পেড প্লাগইন। এই পেড প্লাগইন থাকার কারণে এটা একটা মানে একটা কম মানে একটা ফুল একটা প্যাকেজ তারা অফার করে, মানে যেগুলো সেটিংস প্রয়োজন তারা এটা অটোমেটিক তাদের ভিতরে ডিফল্ট ভাবে দিয়ে দেয়। ডিফল্ট ভাবে দিয়ে দেওয়ার কারণে এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার পরে তেমন কোনো কাজ থাকে না, জাস্ট চেক করতে হয় যে সিরিজগুলো মিনিফাই হচ্ছে কিনা, জেএস ফাইলগুলো মিনিফাই হচ্ছে কিনা, আর হচ্ছে আপনার মানে অন্য কোনো কাজ আছে কিনা, এটাই। তো এটা যেহেতু পেড প্লাগইন, তাই এটাতে তেমন কোনো কাজ নাই, এটাতে তেমন কাজ আমাদের দেখার প্রয়োজন নাই। এখানে মেইন কাজ হচ্ছে ফাইল অপটিমাইজেশন, সিরিজগুলো মিনিফাই করতেছে কিনা, আর হচ্ছে আমাদের হচ্ছে মিডিয়াতে আছে ইমেজ, লেজি লোড ইমেজ, এগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। আইফ্রেমে দেওয়ার প্রয়োজন নাই, লেজি লোড ইমেজগুলোতে টিক চিহ্ন দিবেন। আর হচ্ছে আপনার প্রিলোড, সেলফ হোস্টিং, এগুলোতে আপনি একটু টিক চিহ্ন চেক মার্ক করে দিবেন। আর হচ্ছে সেটিংস করার জন্য যে কোনো ক্যাশ প্লাগইন বা পেজ স্পিড অপটিমাইজ করার জন্য মানে ফুল সেটআপ কইরা কখনোই আপনি সাইডে আসবেন না। এই যে আমরা একটা সেটিং চেঞ্জ করলাম না, একটা সেটিং চেঞ্জ করলাম, এই যে প্রিলোড ফন্ট করলাম, সেলফ হোস্ট গুগল ফন্ট দিলাম, এই যে একটা আমরা করলাম, মানে একটা সেটিং চেঞ্জ করলাম। এই সেটিং চেঞ্জ করার জন্য আমরা এখানে আসবো, সেটিং চেঞ্জ করার পর আমরা আসবো সাইটটাকে রিফ্রেশ করব, দেখবো সাইট আমাদের ঠিক আছে কিনা। সাইট ঠিক আছে কিনা এটা চেক করবো আগে, চেক করার পরে আমরা কি করব, তার পরবর্তী সেটিংস চেঞ্জ করব। এটা মেন কারণ হচ্ছে ক্যাশ প্লাগইন করার কারণে আমাদের অনেক সময় সাইট ভেঙে যায়, মানে সাইটের সিএসএস ফাইল, জেএস ফাইল সঠিকভাবে লোড হয় না। লোড না হওয়ার কারণে আমাদের কি হয়, সাইটের ডিজাইন ভেঙে যায়। ডিজাইন ভেঙে গেলে তখন আমাদের কি হতে হয়, পুরো সেটিংসটাই আবার রিসেট করতে হয়, রিসেট করে নতুন করে আবার নতুনভাবে সেটিংস করতে হয়। এটা একটা অনেক বড় একটা ঝামেলা, যার কারণে আমাদের কি করতে হবে, যে একটা একটা করে সেটিংস সেভ করব এবং সাইডে আসবো, রিফ্রেশ করব, ক্যাশ রিমুভ করব। ক্যাশ রিমুভ কেমন করতে হয়, ডাব্লিউপি রকেটে আসবে, এই ডাব্লিউপি রকেটে ক্যাশ রিমুভ করার নিয়ম হচ্ছে এখান থেকে পালস দিস ইউআরএল, মানে এই পেজের ক্যাশ রিমুভ হবে। আর ক্লিয়ার অ্যান্ড প্রিলোড ক্যাশ মানে এখানে ফুল ওয়েবসাইটে ক্যাশ রিমুভ হয়ে যাবে এবং নতুন করে ক্যাশটা কি হবে, লোড হবে। আমাদের ওয়েবসাইটে এই ক্যাশ প্লাগইন ইনস্টল করা থাকার কারণে মাঝে মধ্যে আমরা অনেক কিছু চেঞ্জ করব, যেমন এই লেখাটা চেঞ্জ করলাম, ডিজিটাল এজেন্সির জায়গায় আমরা ডিজিটাল মার্কেটিং লিখলাম, লেখার পরে যদি আমরা করি, মানে এখানে আসবো, সেভ করলাম, সেভ করার পর এখানে আসে রিলোড করব, রিলোড করে দেখবো এটা চেঞ্জ হয় নাই, আগেরটাই আছে, চেঞ্জ হয় নাই। এটার মেন কারণ হচ্ছে আমাদের ক্যাশ প্লাগইন, কারণ ক্যাশ প্লাগইন তো ডাটাবেস থেকে ডাটাটা কি করে আগে থেকে সেভ করে রাখছে। তখন আপনার কি করবেন, এই ক্যাশটা ক্লিয়ার করবেন, ক্যাশটা ক্লিয়ার করলে তখন আপনার যে আমাদের আপডেট ডাটাটা, ওই আপডেট ডাটাটা আমরা দেখতে পারবো। ক্লিয়ার সবার কাছে, যে ক্যাশ জি সেটিংস স্যার। কিভাবে করতে হবে, ক্যাশ ফাইলে সেটিংস গুলো কিভাবে সেট আপ করতে হবে, প্লাস হচ্ছে আমাদের ক্যাশ প্লাগইনটা, ক্যাশ গুলো আমরা কিভাবে রিমুভ করব। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সবার কাছে ক্লিয়ার থাকা ডাব্লিউপি রকেট প্লাগইনটা আপনাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট আমার আছে তাই দেখাই দিলাম। আমি এটাকে ডিএক্টিভ করব, ডিএক্টিভ করে আমাদের ফ্রি ভার্সন যেটা আছে এটাতে যাব। আরেকটা জিনিস দেখাই দেই, এটা একটু ইম্পর্টেন্ট আছে। যখন একটা ওয়েবসাইটে ক্যাশ প্লাগইন পূর্বতে থাকবে, আগে থেকে থাকবে এবং সাইডের স্পিড মোটামুটি ঠিকঠাক আছে, তখন আপনারা কি করবেন, এটা সেটিংস আপনারা করতে পারবেন। ডাব্লিউপি ক্যাশে রকেটে যখন আসবেন, তখন আপনি এখানে টুলসে আসলে এক্সপোর্ট সেটিংস নামে একটা অপশন পাবেন, এক্সপোর্ট সেটিংস। মনে করেন যে আমার এই সেটিংসে আমার সাইটটা সুন্দরভাবে রান করতেছে, সাইটের স্পিড অনেক হাই আছে, তখন আপনি কি করবেন, সেটিংসটা এক্সপোর্ট করে রাখবেন। বা আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, যে অনেক সময় হয় কি, যে একটা ক্লায়েন্ট আমাকে একটা সাইট দিয়েছে, সাইটের স্পিড আছে 70/90 বা স্পিড আছে, মোবাইল আছে 70, ল্যাপটপে আছে বা ডেস্কটপে আছে 90, এখন ক্লায়েন্টের কাছে এটাকে 100 করতে হবে, আর ক্লায়েন্টে তো 100 করা তো পসিবল না। তো আপনার নিলেন, নেওয়ার পরে আপনার ঘাটাঘাটি করে সেটিং চেঞ্জ করা শুরু করে দিলেন। সেটিং চেঞ্জ করার পরে দেখলেন যে আপনার সাড়ে 70 আর 90 আসলো, ওইটা এখন 50/70 হয়ে গেছে, আর মোবাইলে গেছে 50, আর হয়ে গেছে কত, ডেস্কটপে গেছে কত, 70, আগে ছিল কত, 90। তাহলে আপনি সাইডের স্পিড না বাড়ে আর কি হয়েছে, কি হলো, ডাউন হয়ে গেল, তাই না? জি। ডাউন হয়ে গেল, তখন আপনার কি বিপদের সময় সঙ্গী কে, এই এক্সপোর্ট সেটিংস। আপনি যদি আগে এক্সপোর্ট সেটিংসটা নিয়ে রাখেন, ডাউনলোড করে রাখেন, তখন আপনি কি করবেন, এই সেটিংসটাকে ইম্পোর্ট করে দিবেন, ওই সেটিংস ফাইলটাকে এখানে ইম্পোর্ট করে দিবেন, ইম্পোর্ট করে দিয়ে আপনি এখানে আপলোড ফাইল এন্ড ইম্পোর্ট সেটিংস করে দিবেন। তখন আপনার যে ইউজারের যে 70/90 ফাইল সেটিংস ছিল, ওই সেটিংসটা তখন অটোমেটিকভাবে পাওয়া যাবে।
তখন আপনার কি হবে না, আর্টস একটা সমস্যা হবে না। আচ্ছা, সাউন্ড অফ হয়ে গেছে, সাউন্ড কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। সাউন্ড তো শুনতে পাচ্ছি আতিক ভাই। শোনা যায়। আচ্ছা, যারা মাদ্রাসা তাদের মনে সাউন্ডের সমস্যা হয়েছে, অন্য যারা আছে তাদের সাউন্ড ঠিক আছে। ইয়ামিন ভাই সাউন্ড শোনা যায়? ইয়ামিন ভাই? জি শোনা যায়। ও তাহলে আতিক ভাই তো মাদ্রাসায় আছে না, ওনাকে বলেন সাউন্ড শোনা যায়, ঠিক আছে। রিজয়েন করতে বলেন, এই শোনা যায়। রিমুভ করে আবার জয়েন করতে বলেন। ওকে, আমরা যেখানে ছিলাম যে আমাদের যদি কোনো ক্লায়েন্ট আসে যে যার পূর্বে আমার ছিল, আতিক ভাই সাউন্ড ঠিক হয়েছে? ইয়েস স্যার। ওকে, তো আমাদের যেখানে ছিলাম যদি পূর্বে যদি কোনো ক্লায়েন্টের সাইডে থাকে, সেটিংস করা থাকে, সেই ক্ষেত্রে আমরা এক্সপোর্ট সেটিংসটা ডাউনলোড করে রাখবো, এবং যদি কোনো কারণবশত ক্লায়েন্টের সাথে কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ওই সেটিংসটা আমরা নতুন করে ইম্পোর্ট করে দিয়ে দেবো, যাতে করে ক্লায়েন্টের সাথে আমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এটা হচ্ছে আমাদের এই প্লাগইনের একটা সিস্টেম। আর হচ্ছে আমাদের এর পরবর্তী আরেকটা প্লাগইন আছে, যেটা হচ্ছে একদম ফ্রি প্লাগইন। এটা তো আমরা জাস্ট ক্লায়েন্ট যদি কিনে দেয় তাহলে আমরা ইউজ করবো, তাছাড়া ইউজ করবো না। এটা হচ্ছে ফ্রি প্লাগইন, যে ফ্রি প্লাগইনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে লাইট স্পিড ক্যাশ প্লাগইন ইউজ করব। লাইট স্পিড ক্যাশ প্লাগইন মানে এই আজকের ক্লাসটা অনেকটা থিওরিক্যাল ক্লাস হবে, কারণ হচ্ছে এখানে মানে চোখে দেখার মতো তেমন কিছু হবে না পরিবর্তন, জাস্ট খালি আমরা খালি সেটিংস গুলো বা এইগুলো দেখে যাবো। লাইট স্পিড ক্যাশ প্লাগইন যদি আমরা ইনস্টল করি, অ্যাক্টিভ করি, এই প্লাগইনের অনেক অপশন আছে, এবং অনেকগুলো কিছু আপনার ফ্রিতে পাবেন। সবকিছু আপনার ফ্রি, এখানে কোনো পেড কোনো অপশনই নেই, সবকিছু ফ্রি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, পাবলিক ক্যাশ প্রাইভেট ক্যাশ থাকবে। আচ্ছা এনে বলুন, এখানে তেমন কিছু নাই ড্যাশবোর্ডে আমাদের। তারপর হচ্ছে প্রিসেট হচ্ছে এখানে একটা তার সেটিংস করে রাখছে, এই সেটিংসগুলো এখানে দেখাইতেছে। জাস্ট আপনি এখানে অ্যাপ্লাই প্রিসেটে ক্লিক করলে ওই সেটিংসটা ফুল সাইডে অ্যাপ্লাই হয়ে যাবে। তখন আপনাদের এখানে এসে নতুন করে মানে প্রত্যেকটা সেটিংস আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নেই, এখান থেকে সেটিংস প্রিসেট করতে পারবে। এটা অনেক সময় সমস্যা তৈরি করে। সমস্যা কি ধরনের সমস্যা তৈরি করে, মানে সাইড ভেঙে যায়, মানে সাইডের পুরো সাইডটা ভেঙে যায়, এই একটা প্রবলেম তৈরি করে এটা। এই কারণে প্রিসেট ইউজ না করাটাই বেটার, প্রিসেট ইউজ করবেন না এত সহজে। তারপর হচ্ছে জেনারেলে তেমন কোনো অপশন নাই। আপনার যাবেন জেনারেল, মেইন সমস্যা জেনারেল সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে আপনাদের এখানে গেস্ট মোড অন করবেন, গেস্ট মোড অন করে দিবেন। গেস্ট মোড মানে কি বলেন তো? গেস্ট মোড হচ্ছে আমি এই যে ইউজার হিসেবে একবার আমার সাইডে ঢুকলাম, এই আপনার এই ওয়েবসাইটে ঢুকলাম, তার মানে আমি এখন গেস্ট ইউজার হিসেবে নাই, আমি আগেও এই ওয়েবসাইটের ভিতরে ঢুকছি, মানে এই ওয়েবসাইটের ভিতরে আমি এজ এ ফার্স্ট টাইম ঢুকলাম। ফার্স্ট টাইম ঢুকলে সে হচ্ছে গেস্ট ইউজার, সে হচ্ছে কি ইউজার? গেস্ট ইউজার। আর যদি আমি এই ওয়েবসাইটে মানে 7 দিন আগেও ঢুকছি, তার মানে এটা আমার কোথায় আছে? ব্রাউজারে সেভ আছে, ব্রাউজারের ক্যাশে সেভ আছে। ব্রাউজার ক্যাশে সেভ থাকার কারণে আমার ডাটাটা কি হচ্ছে, এটা আমাদের গেস্ট ইউজার না, আমি হচ্ছে কি ওল্ড ইউজার, আগে এই সাইটে ঢুকছি এবং নতুন করে আবার ঢুকতেছি, তার মানে হচ্ছে আমি কি ওল্ড ইউজার। গেস্ট ইউজারটা আমরা অন করে দেবো, কারণ হচ্ছে যাতে যারা গেস্ট ইউজার আসবে তাদের ক্ষেত্রেও যাতে আমার এই সাইটটা কি হয়, অপটিমাইজ হয়ে আমার এখানে চলে আসে। আর এখানে গেস্ট অপটিমাইজেশন এটা অন করে দিবেন। এখানে এই দুটো সেটিংসই থাকবে আপনার অন করার জন্য, আর অটোমেটিক আপডেট অফ থাকবে, অটোমেটিক আপডেট আমার দেওয়ার দরকার নেই। গেস্ট মোড আর গেস্ট অপটিমাইজেশন আপনারা অন করে দিবেন, তাহলে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ক্যাশ সেটিং আসবেন, ক্যাশ সেটিং আসার পর আমাদের সব কিছুই অন থাকবে। ক্যাশ মোবাইল এটা অন করে দিবেন। অনেক সাইট হচ্ছে যারা মোবাইলে ক্যাশ করে না, এক্ষেত্রে আপনার ক্যাশ মোবাইলেও, এই সাইটটা মোবাইলেও ক্যাশ করবে, তো মোবাইলে ক্যাশ অন করে দিবেন। এটা হচ্ছে আমাদের মেইন সেটিংস এখানে। আর হচ্ছে এখানে টিটিএলস তেমন সেটিংস নাই, পালসে তেমন সেটিংস নাই, আর কিছু দেখানোর মতো নাই, পালস সেটিংস দরকার নাই। এক্সক্লুড নামে একটা সেটিংস আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্টের মেইন কারণ হচ্ছে যেমন আমাদের কিছু পেজ আছে, আমরা যে পেজটা চাচ্ছি ক্যাশ হবে না, আমরা যে পেজটা কি যাচ্ছি ক্যাশ করার কোনো কি নাই,
প্রয়োজন নাই, ধরুন আমাদের অ্যাবাউট আস লিঙ্কটা আমার ক্যাশ করার প্রয়োজন নাই, তাই সেক্ষেত্রে আমি কি করব, এই ক্যাশ যেখানে ডো নট ক্যাশ ইউআরএল, এখানে আমি এই ইউআরএলটা দিয়ে দিব, দিয়ে দিলে আমাদের কি হচ্ছে, আমাদের ইউআরএলটা কি হবে না, ক্যাশ হবে না। তার মানে আমার এই পেজটা কি হবে না, ক্যাশ হবে না। এই পেজটা ছাড়া বাকি যত পেজ আছে সবগুলো পেজই আমার কি হবে, ক্যাশ হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা সেভ করবো। আর একটা অবজেক্ট, অবজেক্ট ক্যাশ, অবজেক্ট ক্যাশে একটা প্রবলেম আছে। অবজেক্ট ক্যাশ অন করার পরে আপনি একটা প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে মানে আপনার কোনো ক্যাটাগরি ঠিকমতো এডিট করতে পারবেন না, ক্যাটাগরিগুলো ট্যাগগুলো এগুলো ঠিকমতো এডিট হয় না, মাঝে মধ্যে পোস্ট কি ঠিকমতো এডিট করা হয় না, মানে অ্যাডমিন প্যানেলে ক্যাশে প্রবলেম হয়। সুতরাং এটা আপনি চাইলে অন না করে রাখবেন, অফ রাখবেন, এটা একটা প্রবলেম আছে এই সেটিংসে অন করলে, এটা আমি বলে দিলাম। আর হচ্ছে আপনার চাইলে অন করতে পারেন যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয়, আর ক্লায়েন্ট যদি বলে দেয় তুমি অবজেক্ট ক্যাশ অন করো, সেক্ষেত্রে অন করবেন, তাছাড়া অবজেক্ট ক্যাশ অফ রাখবেন। আর হচ্ছে ব্রাউজার ক্যাশ, ব্রাউজার ক্যাশ অবশ্যই অন করবেন। ব্রাউজার ক্যাশ আমার কি থাকবে, অন থাকবে। অন থাকার পরে এখানে আর তেমন কোনো কাজ নেই আমাদের ক্যাশে। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন আসবেন, ইমেজ অপটিমাইজেশনে তেমন কোনো কাজ নাই, দেখেন এখানে ওটি ইমেজ, এখানে তেমন কোনো কাজ নাই, যা আছে সব সেম থাকবে। এখানে একটা কাজ হচ্ছে WEBP আর হচ্ছে ABIF, এটা একটা একটা বিষয় যেটা আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? এই টপিকটা নিয়ে আমি একটু পরে আসতেছি, কথা বলতেছি। এটা আগে আমরা ক্যাশ সিস্টেমটা রেডি করি। পেজ অপটিমাইজেশনে আসবেন, পেজ অপটিমাইজেশনে আসে এখানে দেখবেন সিএসএস মিনিফাই, তারপর দেখবেন জেএস মিনিফাই আছে, তো সিএসএস মিনিফাইটা অবশ্যই অন করবেন। আর হচ্ছে জেএস ফাইলে জেএস সেটিংসে যাবেন, জেএস মিনিফাইটা অন করবেন, এই দুটো অন করে আপনার সেভ চেঞ্জ করবেন, অবশ্যই দুটো অন করবেন। HTML মিনিফাই, আচ্ছা আমরা মিনিফাই সিস্টেমটা একটু দেখাই আপনাদেরকে, আমরা যে খালি মিনিফাই মিনিফাই বলতেছি, এটা অটোমেটিক কীভাবে কাজ করে। আমরা এখানে পাস অল দিলাম মানে ফুল ওয়েবসাইটটা আমার হয়ে যাবে, ক্যাশ ক্যাশ রিমুভ হয়ে যাবে। এখানে যদি আমি যাই, যাওয়ার পরে দেখেন আমাদের যে সিএসএস ফাইলগুলো আছে, সিএসএস ফাইলগুলো আছে, আচ্ছা আমরা একটু গেস্ট মোড থেকে ঢুকি। এই যে দেখেন আমরা একটু গেস্ট মোড থেকে আসলাম এখন, দেখেন এখানে দেখেন এই ফাইলগুলোর নাম দেখেন, আর আমাদের এখানের ফাইলগুলোর নাম দেখেন, আমি দেখাই। এই যে ফাইলগুলোর নাম এই ফাইলগুলো হচ্ছে দেখেন, তো আমাদের এখানে একটা ফন্ট রিলেটেড একটা ফাইল আছে, জাস্ট ফন্টস। তো আমরা জাস্ট এই এলিমেন্ট ক্যাম্প্রোটাকে কপি করলে এখানে একটা ফাইল আছে দেখেন, আর আমরা এটার ভিতরে যখন আরেকটা ফাইল পাবো এই সিস্টেমটাই। আচ্ছা, ক্যাশ হওয়ার কারণে এটা ফাইল নেমটা চেঞ্জ হয়ে গেছে, তো এখান থেকে বোঝার কোনো ভাবনা নাই কোনটা কোন ফাইল। দেখেন প্রত্যেকটা ফাইল এখানে কি আছে, মিনিফাই হয়ে গেছে না, প্রত্যেকটা জেএস ফাইল মিনিফাই, জেএসএস ফাইল মিনিফাই হয়ে গেছে আমাদের, মানে প্রত্যেকটা ফাইল সে অটোমেটিক মিনিফাই করে ফেলছে। এই দেখেন এটা কিন্তু আমাদের আগে দেখেন একটা ফাইল দেখছিলাম ফন্ট রিলেটেড, এরকম কিন্তু মিনিফাই ছিল না, এটা কি হয়ে গেছে, মিনিফাই হয়ে গেছে। প্রত্যেকটা ফাইল আমাদের এখানে অটোমেটিক মিনিফাই হয়ে যাবে। এখন HTML মিনিফাই করার অপশন আছে দেখেন। এখন যদি আমরা দেখি এই যে আমাদের এটার যে আমাদের HTML ফাইলটা আছে দেখেন, নর্মাল আছে না, এক লাইনের নিচে কি আছে, এক লাইন আছে, লাইন বাই লাইন আছে, তাই না? কি আছে, লাইন বাই লাইন আছে। আমি যদি এখন HTML মিনিফাই করি, এই যে HTML মিনিফাই সেটিংস যদি অন করে দিই, অন করে এটাকে সেভ চেঞ্জ করি, আর এটা যদি আমি ফুল সেট ক্যাশ রিমুভ করি, রিমুভ করার পরে আমরা যদি এখন এসে এখানে রিফ্রেশ করি, দেখেন দেখেন আমাদের দেখেন এখানে অনেকগুলো ফাইল ছিল না আগে, দেখেন এখানে এটা আমার লাইন বাই লাইন নাই এখন। এই পুরো সাইডটা দেখেন, এখানে আগে লাইন ছিল কত, এখানে কত আছে, এখন দেখেন মাত্র 318টা লাইন আছে। আর এদিকে দেখেন অনেক ফাইল আমাদের দিয়ে গেছে, মিনিফাই হয়ে গেছে, ঠিক আছে? মাত্র 318টা লাইন আছে আমার। এখানে দেখেন এখানে কতগুলো লাইন আছে দেখেন, এখানে দেখেন কতগুলো লাইন আছে, এখানে লাইন আছে কত, 2121টা লাইন আছে, তাই না? 2121টা লাইন আছে এখানে। আর এখানে আমার লাইন আছে কত, মাত্র 300 কত 18। তার মানে আমাদের HTML-টা কি হয়ে গেল, এখানে মিনিফাই হয়ে গেল। ক্লিয়ার? মিনিফাই হয়ে গেল, মানে অটোমেটিক সবকিছু হচ্ছে এখানে, আমাদের নিজেদের কিছু করা লাগবে না। আচ্ছা মিডিয়া সেটিংস, মিডিয়া সেটিংসে লেজি লুট ইমেজ আপনারা অন করে দিবেন। আর লেজি লুট ইমেজ অন করলে আপনারা এখানে রেসপন্সিভ প্লেস হোল্ডারটা অন করবেন। এটা আমাদের এই সাইডে এতটা বোঝা যাবে না,
কিন্তু আমাদের আরেকটা সাইট দেখবো আমরা লেজিলো টিমে যেটা আমাদের ইউজ করা হয়েছে ওইটা ওইরকম একটা সাইট দেখবো আমরা, তাতে করে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এগুলো হলো এই সেটিংসগুলো, এই সেটিংসগুলো হচ্ছে এখানে, তেমন কোনো আর কোনো কাজ নাই। এখন যদি আমাদের এই যে দেখেন লেজিলোড ইমেজ, দেখেন লেজিলোড ইমেজের কাজটা এখানে বোঝা যাচ্ছে সুন্দরভাবে, দেখেন এখানে দেখাই। আচ্ছা দেখ এখানে আগে কি আসছে দেখেন, কন্টেন্ট আসছে তাই না, আগে লেখা চলে আসতেছে, ইমেজটা কি আসতেছে পরে আসতেছে না, দেখেন তো ইমেজটা কি হলো পরে আসতেছে, এবং এবং দেখেন এখানে যে ইমেজগুলো আছে এগুলো চলে আসছে অলরেডি। তাহলে এই যে ইমেজগুলো দেখেন, নিচের ইমেজ সবার নিচে, এই সবার নিচে ইমেজগুলো দেখেন, সবার নিচের ইমেজগুলো এগুলো আবার চলে আসছে। এই সাইডে আপনার এতটা বোঝা যাচ্ছে না, আমরা আমাদের একটা সাইড আছে ওই সাইডটা একটু চেক করি। millionleft.com নামে আমাদের একটা সাইট আছে, দেখেন এই সাইডে দেখবেন, এই দেখেন এখানে ইমেজগুলো দেখেন নাই, পরে আসলো। তা এখানে দেখেন এই যে ইমেজগুলো পরে আসতেছে, আগে কন্টেন্ট চলে আসছে, যখন ভিউ হচ্ছে তখন ইমেজ আসছে। দেখেন এই দেখেন ইমেজগুলো যখন ভিউ, আমি যখন আসলাম এখানে তখন আমার ইমেজগুলো লোড হচ্ছে। দেখেন এই যে ইমেজ আসে না, আমি যখন আসলাম তখন ইমেজ লোড হচ্ছে। দেখেন এই যে ইমেজ কিন্তু পরে আসলো। লেজি লোডের কাজটা কি, যখন আমি ইমেজের কাছে যাব তখন ইমেজটা লোড হবে, তাছাড়া ইমেজটা কি হবে না, লোড হবে না। ক্লিয়ার সবার কাছে? মানে আমি ইমেজে যখন ভিউ করব তখন আমি এখানে ইমেজের জায়গায় আসলাম তখন আমার ইমেজটা লোড হবে। এতে করে কি হয়, ইমেজের মানে ওয়েবসাইটের স্পিড অনেক বাইরে যায়। কারণ হচ্ছে কি, যে ইমেজের সাইজ যতই হোক ইমেজটা লোডই হচ্ছে না, তাই না? ইমেজের সাইজ যত বেশি হোক, আমার 7 MB 10 MB একটা ইমেজ সাইজ আমি দিয়েছি, একটা ইমেজ আপলোড করছি, এখন ওই ইমেজটা কি হবে না, লোডই হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে ওই ইমেজটা আমি তো লোড করিই না, আমি যখন ভিউ মোডে আসবো ওই ইমেজের কাছে আসবো তখন ওই ইমেজটা লোড হবে। তার মানে আমার সাইডের স্পিড কি হচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। ওকে, এখন আমি যদি আমি সবকিছু করার পর যদি করি, আমার এখানে ভাড়া কমতে পারে, কারণ হচ্ছে আমরা 2-3টা প্লাগইন ইনস্টল করছি। কারণ একটা ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার সময় আপনি 2-3টা প্লাগইন ইনস্টল করলে সাইডের অনেক সমস্যা হয়, তখন সাইডের স্পিড বাড়ার পরিবর্তে কমে যায়। আমরা একটু তারপর চেক করি, দেখি আমাদের কি পরিবর্তন হয় এখানে। একটা জিনিস মনে রাখবেন, যে আপনি অনেক কিছু করার পরেও দেখবেন যে আপনার সাইডের স্পিড বাড়া নাই, মানে গুগলে যখন আসবেন তখন আপনার সাইডের স্পিডটা বাড়া নাই। আপনি কি করবেন, 10 মিনিট আধা ঘন্টা তাকে সময় দিবেন, যে আমরা অনেক কিছু সেটিংস চেঞ্জ করছি, চেঞ্জ করার পর আমার মনে হচ্ছে যে সাইডের স্পিড বাড়ে যাওয়ার কথা, তারপর সাইডের স্পিড বাড়তেছে না। আমরা যখন ইয়েতে আসলাম তখন দেখলাম সাইডের স্পিড বাড়তেছে না। তখন আপনি কি করবেন, সাইডকে একটু সময় দিবেন, যে 10 মিনিট 15 মিনিট সময় দিবেন গুগলকে, সার্ভারকে 15-20 মিনিট আধা ঘন্টা সময় দিবেন, সময় আধা ঘন্টা পরে আসে আবার করবেন, চেক করবেন। এতে করে কি হবে, যে অনেক সময় কি হয় গুগলে কি হয় করে ফেলে, ক্যাশ ধরে ফেলে। তখন গুগলে কি করে ফেলে, ক্যাশ ধরার কারণে গুগল আর যে সাইডের স্পিড যে বাড়ছে এটা সে বুঝতে পারে না, যার কারণে আপনার সাইডের স্পিড বাড়ার পরেও আপনাকে দেখাবে সাইডের স্পিড বাড়া নাই। একটা প্রবলেম আপনার তৈরি হবে, যার কারণে আপনি কি করবেন, যে আপনি এটাকে করবেন। আচ্ছা, এখানে অনেক প্রকার ইরোর দিচ্ছে, যে এটা যে আমরা অনেক প্রকার কাজ করছি যার কারণে এখানে ইরোর মেরে দিচ্ছে। সমস্যা নেই, আপনার এটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে চেক করলে ঠিক হয়ে যাব। আর এটা তো অনেক অপটিমাইজ জিনিস, আবার অপটিমাইজ করা হয়েছে এই কারণে। যেরকম ইরোর যদি আপনার সলভ না হয় সেক্ষেত্রে আপনারা যেটা আমি বলছিলাম, যে এখানে আমরা অনেক সেটিংস একসাথে করে ফেলছি, তাই না? সেক্ষেত্রে আপনার এরকম ইরোর আসতে পারে। সেক্ষেত্রে আপনার কি করবেন, একটা একটা করে সেটিংস করবেন, আর করবেন একটা একটা সেটিংস চেঞ্জ করবেন, আর হচ্ছে আপনারা স্পিড চেক করবেন, যাতে তাতে করে কি হবে, আপনাদের ইরোরগুলো পাওয়ার সম্ভাবনা হবে না, এবং সাইডের যে সাইড ভেঙে যাওয়ার যে সম্ভাবনা এটা হবে না। ওকে, তাহলে আমাদের এই পর্যন্তই কাজ, এখানে সাইড স্পিডের সেটিংস গুলা। আর একটা সেটিংস হচ্ছে ইমেজ, ইমেজ নিয়ে একটা কাজ হচ্ছে। আচ্ছা, ইমেজ হচ্ছে আমরা কতগুলো ইমেজ ফরম্যাট জানেন বলেন তো, আপনারা কি কি ইমেজ ফরম্যাট জানেন? জেপিজি জানেন, পিএনজি জানেন, আর কি কি আছে? গিফ, জিপ আছে, তারপরে
তো এইটাই হচ্ছে নর্মালি জেপিজি আর পিএনজি সবাই ইউজ করে আর ওদের জিপ ইউজ করে, কিন্তু এই ইমেজগুলোর সমস্যা হচ্ছে এই ইমেজগুলো প্রচুর এমবি টানে আর ইমেজগুলো অনেক অনেক মনে করেন জি মানে এই ইমেজগুলো আপনার অনেক সময় নেয়, মানে লোড হতে অনেক সময় নেয় ওয়েবসাইটের ভিতরে লোড হতে। সুতরাং আপনারা কি করবেন এই ইমেজগুলাই কি করবেন এই ইয়েতে কনভার্ট করে নেবেন ওএফপি ওএফপি আর হচ্ছে এবিআই। ওএফপি হচ্ছে এর আগের একটা ভার্সন ওএফপি ইমেজগুলো অনেক ফাস্ট লোড হয়, আর এবিআই এটা হচ্ছে লেটেস্ট ভার্সন এবিআইএফ, এটা হচ্ছে লেটেস্ট ইমেজের লেটেস্ট এক্সটেনশন বা লেটেস্ট একটা ভার্সন। এই ভার্সনে যদি আপনি ইমেজগুলো কনভার্ট করে নেন তাহলে সেক্ষেত্রে ইমেজগুলো অনেক ফাস্ট লোড হবে। আপনারা কিভাবে কনভার্ট করবেন, জাস্ট খালি গুগলে যাবেন, google.com এ যাবেন, google.com এ যা আপনি কি করবেন জেপিজি টু ওএফপি দিবেন, ওএফপি কনভার্টার দিবেন, তাহলে সেক্ষেত্রে অনলাইন কনভার্টার পেয়ে যাবেন। অনলাইন কনভার্ট থেকে এগুলো কনভার্ট করবেন, ওএফপি দিবেন নাহলে এবিআইএফ দিবেন কনভার্টার, তখন এইগুলা ইমেজ কনভার্টার পেয়ে যাবেন। এখানে ইমেজগুলো আপলোড দিয়ে ইমেজগুলো কনভার্ট করে নেবেন। ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. ওকে, পেজের স্পিড অপটিমাইজেশনে কার কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন পেজে একটা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন নিয়ে? Yes, sir. কারো কোনো কোশ্চেন নাই? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আমাদের পরবর্তী টপিকে যাব আর কি। পরবর্তী টপিক হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটি। আমাদের পরবর্তী টপিকে ওয়েবসাইটের কি সিকিউরিটি। আচ্ছা, এখানে আরেকটা সেটিংস আছে, এটা দেখাই দিই। HTML সেটিংস কি জানি ছিল, মনে হইতেছে না। আচ্ছা, আরেকটা সেটিংস হচ্ছে এই দেখেন এখানে ইগে আছে জেএস এক্সক্লুড নামে আরেকটা সেটিংস আছে। যদি আপনাদের মনে হয় যে এই জেএস ফাইলটা এই জেএস ফাইলটা আপনাদের করা দরকার নাই, মানে ক্যাশে ইনক্লুড ক্যাশ করা দরকার না, বা এই জেএস ফাইলটা আপনার মিনিফাই করার প্রয়োজন নাই, তখন সে কি করবে আপনার ওই জেএস ফাইলটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, জেএস ফাইলের নামটা আপনার এখানে সেন্ড বসাই দিবেন, যে ওখানে jQuery আর jQuery.min.js এই ফাইলটা কি করে না সে মনে করেন যে এখানে ক্যাশ করা নাই, এক্সক্লুড করে দিছে। আপনি যদি চান সিএসএস কেও সেম ভাবে সিএসএস এক্সক্লুডের ভিতরে ঢুকাই দিবেন ফাইলের নামগুলা, তাহলে সেক্ষেত্রে আপনার এই সিএসএস ফাইলগুলো কি হবে না, মানে মিনিফাই হবে না প্লাস ক্যাশেও এগুলো ফাইলগুলো অ্যাড হবে না। কিছু কিছু সিএস বা সিএসএস ফাইল আছে যেগুলো আপনার যেমন যে আমি বললাম যে একটা সাইডে যখন আপনি ক্যাশ বা মিনিফাই বা সিএসএস মিনিফাই বা জেএস মিনিফাই যখন অ্যাড করবেন তখন দেখবেন যে সাইট ভেঙে গেছে, সাইট কি হয়েছে ব্রেক করছে। ব্রেক করলে তো সে কি কারণে ব্রেক করলো, আপনাকে ওই ফাইলটা সিলেক্ট করতে হবে যে কোন ফাইলটা কারণে আপনার এই সাইটটাকে ব্রেক করলো। তাহলে আপনার ওই ফাইলটাকে সিলেক্ট করে ওই ফাইলটা কি করবেন সেটিংস থেকে এক্সক্লুড করে দিবেন, যে আবার তুমি কি করবে না এই ফাইলটাকে কি করবে না ক্যাশ হিসেবে ধরবা না, তখন সে কি করবে ওই ফাইলগুলোকে ক্যাশ হিসেবে ধরবে না। তো ক্যাশ হিসেবে না ধরার কারণে ওই ফাইলগুলো আপনার সাইট তখন না ভেঙে তখন সঠিক নর্মালি চলবে। ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. ওকে ওকে, তাহলে আমরা এখন আরেকটা জিনিস দেখবো যে আমার ওয়েবসাইটের সিকিউরিটি কীভাবে বাড়ানো যায়। একটা ওয়েবসাইটের সিকিউরিটি বাড়ানোর জন্য দেখেন WP admin, আমার সর্বপ্রথম কাজ কি হবে একটা ওয়েবসাইটের সিকিউরিটি বাড়ানোর জন্য, আমার এই WP admin কি করতে হবে, যে একটা ইউজার আসে কি করবে সে দেখবে ওয়ার্ডপ্রেসটা সাইটটা ওয়ার্ডপ্রেসে কিনা, দেখে সে কি করবে WP admin ঢুকে যাবে, ঢুকে যায় এই ইউআরএলটা নিয়ে সে একটা রোবটকে দিয়ে দিবে, রোবটকে দিয়ে দিবে। রোবট কি করবে এক এক সময় এক একটা ইউজার নেম এক এক সময় এক একটা পাসওয়ার্ড দেয়া লগ ইন করার চেষ্টা করবে। যদি লগ ইন হয়ে যায় তখন আপনার সাইটের ভিতরে ঢুকে সে কি করবে নানান ধরনের হ্যাকিং কার্যক্রম সে কি করবে চালাতে পারবে। ক্লিয়ার? তা সর্বপ্রথম কাজ হচ্ছে কি আমার এই WP admin দিয়া যাতে কেউ আমার লগ ইনের ফর্মে না আসতে পারে, এখানে একটা কাস্টম ইউআরএল আমরা বসাবো। এই WP admin এর জায়গায় আমরা কি করব
কাস্টম একটা ইউআরএল তৈরি করব, যাতে করে একটা আমাদের এখানে কি করতে পারেন, আমাদের একটা ইউজার ঢুকে যাতে না বুঝতে পারে যে আমার এই সাইটটা এটাতে এইভাবে তৈরি করা হয়েছে। সুতরাং আমরা এটা কিভাবে করতে পারি, এটার সম্পূর্ণ একটা মানে ভালো একটা প্লাগইন আছে, যেটা হচ্ছে কি যে অল ইন ওয়ান নামে একটা প্লাগইন আছে আমাদের। অল ইন ওয়ান নামে আমাদের একটা প্লাগইন আছে। আচ্ছা, অল ইন ওয়ান সিকিউরিটি, ঠিক আছে, অল ইন ওয়ান সিকিউরিটি একটা নামে একটা প্লাগইন আছে। এটা মোটামুটি ফ্রিতে অনেকগুলো অপশন দেয়, অনেক কিছু করতে পারবেন। আর এটার জন্য যদি যদি চান আপনি শুধুমাত্র লগ ইন ইউআরএল হাইড করার জন্য, এটা আরেকটা প্লাগইন আছে WPS হাইড ইউআরএল নামে আরেকটা প্লাগইন আছে। আচ্ছা, এটাকে আমি অ্যাক্টিভ করি। এই প্লাগইনটা এখানে আসার কথা, দেখি আছে নাকি। আচ্ছা, অ্যাক্টিভ করার পর আমরা সেটিংসে যাই, এখানে জাস্ট খালি কনফার্ম করে দিই। এখানে আমাদের কোনো কাজ নাই, জাস্ট কনফার্ম করে দিব, তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিব। তারপর এইগুলো আমাদের দরকার নাই, স্কিপ করে দিব। এটাকে ইমেল করবে তো হবে, স্কিপ করে দিলাম। তাহলে আমাদের আলাদা কিছু প্লাগইন ইনস্টল করতে পড়তেছে, দরকার নাই, স্কিপ। পেড আমরা নিব, স্কিপ, গো টু ড্যাশবোর্ড দিলাম। ওকে, এখানে দেখেন আমাদের সাইডের স্পিড দেখাচ্ছে বর্তমানে 160 রেকর্ড লেন্থ, আর্কাইভ পয়েন্ট হচ্ছে 580 81। তো এখানে সব কিছু আমাদের দেখাচ্ছে। আমাদের এখানে এত কিছু দেখার প্রয়োজন নাই। আমাদের মেইন কাজ হচ্ছে এখানে আমাদের মেইন কাজ হচ্ছে এটাতে ব্রুট ফোর্সে আমাদের মেইন কাজ। ব্রুট ফোর্সে আসার মেইন কাজ হচ্ছে এখানে রিনেম, এনেবল রিনেম লগইন পেজ ফিচার্স। এখানে আমরা লগইন পেজটা কেউ রিনেম করব। লগইন পেজটা রিনেম করে আমরা কি দেবো, এখানে স্টুডেন্ট হাইফেন লগইন দিলাম, স্টুডেন্ট হাইফেন কি দিলাম, লগইন দিলাম। এটা কপি করলাম, কপি করে আমরা এখানে সেভ সেটিং দিলাম, দেওয়ার পরে সেটিংটা সেভ হলো। এখন যদি একটা ইউজার আমাদের এখানে আসে কি WP এডমিনে ঢুকতে চায়, তখন আমাদের কি করবে দেখেন। সে কি করলো, সরাসরি বলে দিল যে এই পেজ নট ফাউন্ড। যেমন আসে WP এডমিনের ভিতরে ঢুকলাম, সে কি বললো আমাদের এটাই এই যে ঢুকার আমাদের কি নাই, পারমিশন নাই। তাহলে আমরা এখানে কিভাবে ঢুকতে পারবো এখন বলেন তো। আমাদের যে কাস্টম লিংক দিলাম স্টুডেন্ট লগইন, এই স্টুডেন্ট লগইন দিয়ে কিন্তু আমরা এখানে ঢুকতে পারলাম সরাসরি, তাই না? তাহলে একটা ইউজার কি তখন বুঝতে পারবে যে আমাদের কাস্টম ইউআরএল কি আছে। WP এডমিন দিয়ে যখন যে ঢুকতে যাবে, যখন ঢুকতে পারবে না, তখন সে কোনো ইউজারই বুঝতে পারবে না যে আমাদের কাস্টম ইউআরএল কি। জানতে পারবে কি আমি ছাড়া। তাহলে আমাদের সাইডের সিকিউরিটি কি হলো, বাড়লো না? এখানে আরেকটা সিকিউরিটি প্রবলেম আছে, সেটা হচ্ছে রোবট। কি প্রবলেম? রোবট। যে বাই চান্স মনে করেন যে আমাদের ইউআরএলটা একজন জানা গেল, জানা যাওয়ার পরে রোবট দিয়ে কি করবে, এই ইউআরএলটা দিয়ে দিবে রোবটকে। রোবট কি করবে, এখানে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড মনের বসাবে, বসায় কি করবে, সে লগইনে ক্লিক করবে। রোবটে এখানে একটা কাজটা করবে, রোবটের লগইন বারবার লগইনে ক্লিক করবে। ক্লিক করার কারণে সে এক সময় যদি একটা ইউজার পাওয়া যায়, তখন সে কি করতে পারবে না, তখন সে কি করবে, লগইন করে ফেলবে। লগইন করে ফেললে এক সাইটটা হ্যাক হয়ে গেল। আর এটা যখন আপনি করবেন, তখন এটার জন্য আপনাদের বেস্ট একটা অপশন হচ্ছে এই ক্যাপচা সেটিংস। ক্যাপচা সেটিংসে সবচেয়ে ফ্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ম্যাথ ক্যাপচা লগইন আর রেজিস্টার পেজে আপনি অন করে দিবেন। লস্ট পাসওয়ার্ডও চাইলে অন করে দিতে পারেন। লস্ট পাসওয়ার্ড অনেকে সময় করে, অনেকে সমস্যা তৈরি করে। তখন সেভ সেটিংসে ক্লিক করবেন। সেভ সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে আসবেন, আসার পরে আপনি যখন এখানে লগইন করতে যাবেন, তখন আমাদের এখানে দেখেন একটা কি হচ্ছে, একটা ম্যাথমেটিক্স দেখেন আমরা কি অন করছি, রিক্যাপচা সিম্পল ম্যাথ ক্যাপচা অন করার কারণে আমাদের কি হলো, এখানে আমাদের এখানে একটা ম্যাথ ওপেন হয়ে গেল, তাই না? দেখেন 19+1 মানে কত হলো আমাদের এখানে, 20 তো নাকি, 20। এবং এখানে আমাদের কি পাসওয়ার্ড, ইউজারনেম পাসওয়ার্ড দিতে হবে। আমি যদি এখানে ভুল দেই, তাহলে 50 দিলাম, ভুল দেওয়ার পরে আমি লগইনে ক্লিক করি, দেখেন আমার লগইন হবে না, বলবে কি তোমার ক্যাপচা কি হয়েছে, ইনকারেক্ট। যখন আমি দিব, আমার দিব 10 - 10, তার মানে কত হলো, 0, তাই না? দেন এখানে রোবট কি করতে পারবে না, বুঝতে পারবে না, কারণ কি একটা হচ্ছে ইংলিশে মানে একটা কথায় লেখা, আর একটা হচ্ছে কি লেখা, নাম্বারে লেখা। যার কারণে আমাদের কি করতে পারবে না, ইউজার রোবট বুঝতে পারবে না, ধরতে পারবে না। আমরা এটা কি করব, লগইনে ক্লিক করব। যদি আনসার সঠিক হয় তখন আমি লগইন করতে পারবো। যদি আনসার ভুল হয় আমি কি করতে পারবো না, লগইন করতে পারবো না। ক্লিয়ার? এখানে আমরা আমাদের আরো কিছু অপশন আছে আমাদের রিক্যাপচাতে। গুগল রিক্যাপচা আছে। গুগল রিক্যাপচাতে জন্য সাইট কি আর সিক্রেট কি পাবেন, গুগল রিক্যাপচা
ভার্সন 2 এটা আপনারা ইমেল দিয়ে করতে পারবেন। যদি এই যে আমরা একটা ইমেল দিয়ে বানায় দেখাই যে গুগল রিক্যাপচারটা দেখায় দেয়, অনেক সময় এটা লাগে। গুগল রিক্যাপচার কেমনে করবেন, জাস্ট লেখাটা কপি করি, গুগল রিক্যাপচার ভার্সন 2 আমরা এই ব্রাউজারে করবো। এটা রিক্যাপচার ভার্সন, এটা তেমন কাজ নাই, জাস্ট খালি ই করা, তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এখানে যে এই সাইড লিংকে আসবেন, গুগল রিক্যাপচার সিকিউরিটি প্রোটেকশন রিক্যাপচার প্রোডাক্ট রিক্যাপচার, গেস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনারা এখানে কিছু প্রজেক্ট পাবেন। এখানে প্রজেক্ট না থাকলে আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারবেন, সমস্যা নাই। ডিফল্ট জেমিনি প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট নেবেন, এখানে নাম দিবেন একটা, ভার্সন 2 দিব। আই এম নট রোবট চেকবক্স আর ইনভিজিবিলিটিতে আপনার দেবেন আই এম নট রোবট চেকবক্স দিবেন। দেওয়ার পরে আপনার এখানে আমাদের মনে করেন যে আমি দিলাম এটা স্টুডেন্ট ক্লাস দিলাম, স্টুডেন্ট ক্লাস দিলাম, যাতে করে মনে বুঝতে সুবিধা হয়। জেমিনি প্রজেক্টে আমরা জাস্ট এখানে একটা ডোমেন আমরা অ্যাড করতে পারি, আমাদের ডোমেনটা না চাইলে নাই, ডোমেন দিতে হবে দেখা যাচ্ছে। তো আমরা এখানে আমাদের ডোমেনটা আছে, ডোমেনটা আমরা এখানে বসাই দিই। আচ্ছা, ডোমেনটা এখানে বসাবেন ই ছাড়া, এই https ছাড়া, ঠিক আছে, স্ল্যাশ ছাড়া। এখানে ডোমেনটা দেওয়ার পর আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার পরেই আমরা একটা ই পাই যাব, কোড পাই যাব। এই যে সাইট কি পাই গেলাম আমরা, এই সাইট কিটা আমরা এখানে বসাই দিব সেটিংসে। সাইট কি, এই সাইট কি আমরা এখানে বসাই দিলাম। আর আমাদের কি দরকার, সিক্রেট কিটা আমরা কপি করে আমরা এখানে বসাই দিলাম। একদম ইজি, এখন তেমন কোনো কাজ নাই। এখন সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করে দিলাম, আমাদের এটা অন হয়ে গেল। আর আমরা এটাকে অফ করে দিই। এখন আমরা এটাকে অফ করে দিই, নাম্বার যেটা আছে এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা যদি এখানে আসি, এখন যদি এখানে রিফ্রেশ করি, আচ্ছা গুগল রিক্যাপচার কি এখানে আছে নাকি একটু দেখি। সব জায়গায় অন করে দিলাম, সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পরে ওটা নাম্বারের সেটিং ছিল না, ওটা ক্যাপচার সেটিংস ছিল। এখন দেখেন আমাদের আই এম নট এ রোবট এরকম ক্যাপচার আমরা পাই না বিভিন্ন ফর্মে ই করার সময়। আমরা এটা চেক মার্ক করবো, আমাদের এখানে এই ক্যাপচারটা আমি দিব। দেওয়ার পরে আমাদের রোবট তো এখানে ঢুকতেই পারবে না, যেহেতু আমাদের এটা কি করা, গুগল রিক্যাপচার এখানে অন করা আছে। তাহলে আমরা এই গুগল রিক্যাপচার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের সাইডে কি করতে পারি, সিকিউরিটি করতে পারবো, বাড়াতে পারবো, তাই না? জি যেটা রিক্যাপচার পূরণ করলাম না, অফ করে দিই। কারণ কালকে আবার লগ ইন করতে গেলে তো অনেক রিক্যাপচার দেবো, আর লগ ইন এটাও অফ করে দিই, ঠিক আছে, রিনেমটা। এগুলো তো মনে থাকবে না পরে কি দিছিলাম না দিছিলাম। আর রিক্যাপচার দাও, এটা দাও, এটা দাও, দরকার নেই আমার। আচ্ছা, এগুলাই আছে আমাদের মেন, আর তেমন কোনো কাজ নাই। আচ্ছা, একটা হচ্ছে লগ ইন হোয়াইট লিস্ট। লগ ইন হোয়াইট লিস্ট হচ্ছে এটা কখনো এনেবল করবে না ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছাড়া। কারণ হচ্ছে এই আইপি ছাড়া অন্য কোনো আইপি দিয়ে কি করতে পারবে না, ক্লায়েন্ট লগ ইন করতে পারবে না, WP নিয়ে ঢুকতে পারবে না, শুধুমাত্র এই একটা আইপি। আইপি তো বুঝলেন আপনারা, আপনার যখন ওয়েবসাইটে যখন ঢুকবেন আপনার সবারই কি আছে, একটা নিজস্ব আইপি আছে। যখন আপনার ইন্টারনেট কানেকশন নেবেন তখন আপনাকে একটা আইপি দিবে তারা, ওই আইপি ছাড়াও আপনার ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি কোনো জায়গা থেকে কি করতে পারবেন না, লগ ইন করতে পারবেন না। এটা একটা বিশাল সমস্যা। সুতরাং এটা আপনার ই করতে পারবেন না, এটা আপনার নেওয়ার জন্য আপনাকে আবার ই করতে হবে, এটা পেড ভার্সন যেতে হবে। 15টা অ্যাড করার জন্য আপনারা নর্মালি ফ্রিতে একটা থাকে, এটা আপনার কখনো অন করবেন না। ওকে, আরেকটা জিনিস দেখাই, যে এখানে দেখেন আমাদের আগে কি ছিল, ফাইল থিম ফাইল এডিটর এবং প্লাগইন ফাইল এডিটর নামে একটা অপশন ছিল, তাই না? থিম ফাইল এডিটর এবং প্লাগইন ফাইল এডিটর নামে একটা অপশন ছিল না এখানে? জি স্যার। সবারই তো থাকে, তাই না? আমাদের প্লাগইন ইনস্টল করার সাথে সাথে আমাদের সিস্টেমটা মানে ফাইল সিকিউরিটিতে যখন যাব তখন আপনাদের দেখেন আরেকটা জিনিস দেখেন, ফাইল প্রোটেকশনে যখন যাই, এই যে ডিসেবল ফাইল এটা কিন্তু অন করা আছে, অফ করা আছে। ডিসেবল এবল টু এডিট পিএইচপি ফাইল এটা অফ করা আছে, যার কারণে আমরা এখান থেকে করতে পারতেছি না, কোনো ফাইল এডিট করতে পারতেছি না।
তার মানে কি হলো, এখানে যদি একজন ইউজার জন ঢুকেও আমাদের সাইডে ঢুকে বললো, ঢুকের পরেও সে কোনো ফাইল কি করতে পারবে না, এডিট করতে পারবে না আমাদের ওয়েবসাইট থেকে। তো সাইডের সিকিউরিটি কি হলো, পারলো না? জি পারবে। এরকম অনেক কিছু এখানে ডিফল্ট ভাবে করে দেয় তারা, তেমন কোনো ই নাই, মানে ফ্রিতে অনেক অপশন এখানে থাকে, এটা অনেক ফ্রিতে অনেক কিছু করা যায়, এটা একটা ভালো দিক। ওকে, তাহলে এখানে আমাদের সবকিছু মোটামুটি রেডি। এখানে এই প্লাগইনটা ইনস্টল করার পর আমাদের সবকিছু অটোমেটিক রেডি হয়ে যায়, তেমন কোনো সমস্যা থাকে না। টেক্সাস ফাইল দিয়ে শুরু করে সবকিছু। তো এখানে অটোমেটিক সবকিছু সেট আপ করে দেয়, স্প্যান প্রোটেকশন, তারপর হচ্ছে স্ক্যানার দিয়ে আপনি এখানে স্ক্যান করতে পারবেন, যে আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো ফাইলের সমস্যা থাকে, তখন এটা স্ক্যান করে আপনাকে একটা রেজাল্ট দিবে। ঠিক আছে, এটাই, আর কিছু না। তাহলে এটা হচ্ছে আপনার মেন জিনিস। আরেকটা জিনিস আছে এখানে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা হচ্ছে একটা পেড সিস্টেম, ঠিক আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা একটা পেড ভার্সনে থাকে। এটা হচ্ছে আপনার ইমেইলে একটা কোড যাবে, ঠিক আছে। ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা আপনি নেবেন, নেওয়ার পরে আপনি এখানে বসাবেন, ইয়াতে লগ ইন করার সময় লগ ইনে বসাবেন। লগ ইনে বসানোর পরে কোডটা মিললেই তখন আপনি লগ ইন করতে পারবেন, তাছাড়া লগ ইন করতে পারবেন না। বুঝতে পারছেন? তো এটাকে আপনার ডিজেবল করে রাখবেন, এটা আপনার এতটুকু দরকার নাই, এত ক্লায়েন্টের এত কিছু দরকার নাই। জাস্ট খালি এই প্লাগইনটা ইনস্টল করবেন, আর হচ্ছে লগ ইন ইউআরএল আর হচ্ছে আপনার রিক্যাপচা একটা ম্যাথমেটিক রিক্যাপচা সেট আপ করে দিবেন, তারপর আপনার এই প্লাগইনের কাজ শেষ। এই প্লাগইন না, বাকি কাজটা আপনার এই প্লাগইন অটোমেটিক সবকিছু করে দিবে। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে কোনো কোশ্চেন? কারোর কাছে কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এখানে একটা সিস্টেম পাবেন আপনারা, যে এখানে যে একটা সিস্টেম আছে, যে এখানে আপনারা দেখতে পারবেন যে কোন ইউজার কখন কখন লগ ইন করছে, ঠিক আছে। আচ্ছা, লগ ইন কে কয়বার লগ ইন করার চেষ্টা করছে, এটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। কে ইউজার, যেখানে এআইপি, এই যে ইউজার এআইপি অ্যাড্রেস দিয়ে আপনার কি করতে হয়েছে, আমি লগ ইন করতে চাই, আমি একটু আগে লগ ইন করলাম না একবার, এই তাই এখানে সাকসেসফুল লগ ইন হয়েছে। আমি যদি এখানে দেখেন, এখন যদি আমি একটা ফেল্ড লগ ইন করি, মানে একবার লগ ইন করার চেষ্টা করি কিন্তু লগ ইন না হয়, যেমন আমি পাসওয়ার্ডটা ভুল দিলাম, ইউজার নেমটা ঠিক থাক, আমি পাসওয়ার্ডটা ভুল দিই, পাসওয়ার্ডটা ভুল দিলাম, আমি আই এম নট রোবট দিই, আমাকে রিফ্রেশ করতে হবে একটু। আচ্ছা, আমি যে করে দিয়েছিলাম wp-admin, আমি সব কিছু রিমুভ করে দিয়েছি না, আমি পাসওয়ার্ডটা ভুল দিয়ে লগ ইন করার চেষ্টা করলাম, আমার লগ ইন হলো না, তখন আমি এখানে কি করব, চেক করতে পারবো। আচ্ছা, লগ ইন অডিট আসলো না কেন? আসলো না, মনে হয় আমাদের সিস্টেম অফ করা আছে কাস্টম ইউআরএলটা, এর কারণে আসে নাই। আরো কয়েকবার মাল্টিপল টাইম যদি করি, ওকে, আসে নাই, এটা কোনো পেড ভার্সনে আছে বা ইয়েতে সমস্যা আছে কোনো, নাম্বার অফ লকড আইপি, কারণ হচ্ছে আমার ইআইপি তো অলরেডি একবার লগ ইন করা আছে, আবার আরেকজন এই করতেছে, এখানে আসতেছে না মনে হয়। এটা কোনো সমস্যা না, যদি আপনার যদি হয় আনসাকসেসফুল অ্যাটেম্প বেশি হয়, তো সেক্ষেত্রে আপনার এটা এখানে দেখতে পারবেন। ওকে, আমাদের আরেকটা টপিক নিয়ে একটু কাজ আছে, একটা ছোট একটা টপিক, সেটা হচ্ছে মেইনটেনেন্স মোড। সেটা কি? মেইনটেনেন্স মোড নামে একটা টপিক আছে ক্লাসের, আজকে আরেকটা টপিক আছে। তো আগে বলেন, সিকিউরিটি নিয়ে কার কোনো কোশ্চেন আছে নাকি? না, মেইনটেনেন্স মোডের তেমন কোনো কাজ না, জাস্ট খালি হালকা একটা প্লাগইন ইনস্টল দিলে মেইনটেনেন্স মোডের কাজ শেষ, সিকিউরিটির মতোই। সিকিউরিটি নিয়ে কার কোনো কোশ্চেন আছে? স্যার বলেন। একাধিক রিক্যাপচা নেওয়া যায় একটা সাইটে?
না, একাধিক রিক্যাপচার নেওয়া যায়, এখানে মাল্টিপল প্লাগইন ইউজ করা লাগে, এক একটা প্লাগইনের জন্য একটা রিক্যাপচার দেওয়া লাগে। একাধিক রিক্যাপচার দেওয়ার দরকার নাই, রিক্যাপচার একটা দিলে যথেষ্ট। বারবার রিক্যাপচার দিলে অনেক আপনার লগইন সাইট করার সময় ইউজার করতে সমস্যা হয়। সাইটের ফরমের ভিতরে ক্যাপচা থাকে, তারপরে শুরুতে হ্যাঁ, সাইটের ভিতরে রিক্যাপচা থাকে। সার্টিফিকেট কি ফর্মে হ্যাঁ, না লগইন করার সময়? ফরমে। ফর্মে তো আপনার রিক্যাপচার দিতে পারবেন না। ফর্মেটের ফর্ম দেখছেন না, ফর্মেটের ফর্মে যে আমরা যে এটা তৈরি করলাম, এই যে সাইট কি আর হচ্ছে সিক্রেট কি, ওখানে ফর্মেটের ফর্মে রিক্যাপচার দেওয়ার অপশন আছে, আপনি ওখানে পাবেন, সমস্যা নেই। ফর্মের জন্য একটা ফর্মের রিক্যাপচার দিবেন, ফর্মের জন্য দিবেন, ঠিক আছে? যেমন আমরা যদি আমাদের সেটিংটা দেখা যায় নাকি, যেটা আপনি কোশ্চেন করছেন, যে ফর্মেটের ফর্মের জন্য আপনার লিখে সার্চ করবেন, ইনস্টল করবেন। ফর্মেটের ফর্মটা আপনাদেরকে দেখাইছি, আর অন্যান্য যে ফর্মগুলো সবগুলো ফর্মে রিক্যাপচার দেওয়ার অপশন আছে, কিন্তু বেশ কিছু ফর্মে আপনার রিক্যাপচার দেওয়ার অপশন হচ্ছে পেইড ভার্সন, পেইডে যেতে হয়, কিন্তু ফর্মেটের ফর্মটা আপনার ফ্রিতে আছে। ওই যে ফর্মে আপনি রিক্যাপচার ইউজ করবেন, ওই ফর্মে আপনি ই করবেন, জাস্ট খালি সেটিংসে যায় রিক্যাপচারটা অন করে দিবেন, তখন আপনি ওই ফর্মের জন্য রিক্যাপচার অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে ক্রিয়েট ফর্ম করি, ইনসার্ট দেই, এখানে দেন গুগল রিক্যাপচা অপশন আছে, যে ক্যাপচা অপশন আছে, ক্যাপচাটা অন করবেন, অন করার পরে এখানে গুগল ভার্সন কি দিবেন, দেওয়ার পরে আপনি সেভ করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করতে পারবেন না, কারণ এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে গেলে আপনাকে রিক্যাপচা সেটিংস দিতে হবে। এবার আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাই এখানে দেখেন ক্যাপচা কোথায় আছে, এখানে না থাকলে এখানে এই সেটিংসে যাইতে হবে, এখানে ক্যাপচা, এখানে যে গুগলের ক্যাপচা ভার্সন 2 চেকবক্স, এটা ইনফরমেশন আপনি এখান থেকে কপি করেন, কপি করে এখানে বসান সাইট কি, এখানে বসান সিক্রেট কি, সেভ সেটিংস করেন। সেভ সেটিংস করার পর আমাদের যে ফর্মটা আছে, ফর্মটা একটা পেজে ঢুকাই দেন। শর্টকাট করলাম, অ্যাপ্লাই সেটিংস, শর্টকাটে বসে না, ফর্ম ফর্ম, এই যে ফর্মের রিক্যাপচা চলে আসছে, ক্লিয়ার? জি। তো এরকম রিক্যাপচা আপনারা চাইলে আপনাদের ফর্মে জানার যে কোনো জায়গায়, যে কোনো ফর্মে যে কোনো জায়গায় আপনার রিক্যাপচা অ্যাড করতে হবে, এটা কোনো সমস্যা নেই। ওকে, আমরা একটা যেটা, সাইট হ্যাঁ, একটা সাইট কি সিক্রেট কি একাধিক দেখানো যাবে? একটা সিক্রেট কি দিয়ে আপনি এই সাইটের জন্য ইউজ করতে হবে না, একাধিক সাইটে তো ইউজ করতে হবে না। আমরা যখন ইউজ করছি তখন তো এই লিঙ্ক ইউআরএল দিছি না, ওয়েবসাইটের ইউআরএলটা, সুতরাং জি। আমাদের যে এই সিক্রেট কি আর যে এই সাইট কি আর এই সিক্রেট কি আমাদের এই ওয়েবসাইটের জন্য কাজ করবে, অন্য কোনো ওয়েবসাইট দিলে তখন এটা কাজ করবে, প্রথম প্রথম কাজ করবে, কিন্তু যে কোনো সময় এটা ব্লক হয়ে যাবে, তখন আর কাজ করবে না, বুঝতে পারছেন? একই ওয়েবসাইটে ফরমে এবং লগইন জায়গায় লগইন লগ ইন ইনফরমেশন। ফর্ম আমরা যে কোনো জায়গায়, আমার এটা তো লগ ইন ফর্মে আমরা দুই জায়গায় ইউজ করতে হবে, সমস্যা নাই তো আমার। একটা একই সিক্রেট কি, একই সাইট কি আপনি লগ ইনেও ফর্মেও, মানে যে কোনো জায়গায় ওই সাইটের, মানে এই ওয়েবসাইটের ভিতরে, এই ডোমেনের ভিতরে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আমাদের একটা টপিক আছে যেটা হচ্ছে মেনটেনেন্স মোড। অনেক সময় যে অনেক ক্লায়েন্ট বলে যে তারা আমরা যে কাজটা করতেছি, যাতে একটা ইউজার, যেমন আমরা মনে করি এই সাইটটা অলরেডি ডেভেলপমেন্ট মোডে আছে, আর ডেভেলপমেন্ট মোডে থাকা অবস্থায় আমি এই ওয়েবসাইটে অন্য কোনো ইউজার যখন আমার এই সাইটে আসবে, তখন সে ওয়েবসাইটে যে সে এই ওয়েবসাইটের ভিতরে যাতে না আসতে পারে, আমাদের হোম পেজে অন্য পেজে যাতে না যেতে পারে, সে কোথায় যাবে, সরাসরি কোথায় যাবে, মেনটেনেন্স মোডে যাবে, যে দেখাবে যে এই সাইটটা কি আছে, মেনটেনেন্স মোডে আছে, তোমরা এই সাইটের ভিতরে কি করো না, এই সাইডে তুমি কোনো কিছু কি করতে পারবে না, দেখতে পারবে না, কারণ হচ্ছে এই সাইটটা কি আছে, মেনটেনেন্স মোডে আছে। তো সেই জন্য আমরা একটা মেনটেনেন্স নামে সার্চ করবো, স্পেলিংটা বলেছে, মেনটেনেন্স লিখে সার্চ করলাম। আচ্ছা, মেনটেনেন্সের আপনার আচ্ছা ওয়েব ফ্যাক্টরি আছে, আচ্ছা ওয়েব ফ্যাক্টরি এটা দেই, এটা অনেক ভালো একটা লাইট ওয়েট প্লাগইন, তেমন কোনো ঝামেলা নাই।
অ্যাক্টিভ করব। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে আমরা মেইনটেনেন্স মোডে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা আমাদের সেটিংসে চলে আসবে। ওকে, এখানে দেখুন অন অফ করার সিস্টেম আছে, আমরা চাইলে এটা অফ করে রাখতে পারবো, অন করে রাখতে পারবো। সেভ চেঞ্জ করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ইয়েতে যাই, মানে আমি এখান থেকে আমার ওয়েবসাইটে যাইতে চাই, আমি কোথায় চলে আসলাম? সরাসরি আমাদের মেইনটেনেন্স মোডে চলে আসলাম। আমি অন্য কোনো পেজে যাইতে পারবো না, যেমন আমাদের ওয়েবসাইটে অ্যাবাউট আস না, অ্যাবাউট নামে একটা পেজ আছে, তাই না? অ্যাবাউট নামে একটা পেজ আছে, দেখেন আমি কিন্তু অ্যাবাউট পেজে যাইতে পারতেছি না। আমি কোথায় পাঠাইতে? সরাসরি মেইনটেনেন্স মোডে পাঠাইতে আছে। এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, যে এই সেটিংস থেকে চেঞ্জ করবেন, যে এই জায়গাগুলোতে চেঞ্জ করে দিলে আপনার ওই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে সরাসরি, কোনো সমস্যা নেই। এখানে যা আছে চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনারা কি করতে পারতেছেন, এখানে একটা মেইনটেনেন্স মোড আপনারা অন করে দিতে পারতেছেন, যার কারণে আপনারা যদি অফ করে দেন তখন আপনারা কি করবে, একটা ইউজার ওই সাইডে ভিতরে ঢুকতে পারবে। অন অবস্থায় এই একটা ইউজার, যেন আমি অফ করে দিচ্ছি, এখন যদি আমি আসি এখানে, এখানে আমি ঢুকতে পারবো। এখন আমি আমার সাইডের ভিতরে ঢুকতে পারতেছি। আর যদি আমি এখানে অফ করে দিই, অফ করে দিয়ে যদি সরি অফ করে দিয়ে যদি আমি করি অন করে দিয়ে যদি আমি সেভ চেঞ্জ করি, তাহলে দেখেন আমি এখানে ঢুকতে পারবো না, আমি কোনো পেজের ভিতরে ঢুকতে পারবো না। কারণ হচ্ছে কি, এখানে মেইনটেনেন্স মোড অন করা আছে। এটা অনেক ক্লায়েন্ট চায় যে তারা যখন আমরা কাজ করব তখন যে ক্লায়েন্ট চায় যে আমি যে আমার সাইডে যে কাজ চলতেছে সেটা যাতে কেউ না দেখতে পারে। কারণ একটা সাইডে কাজ করার সময় ক্লাসের সাইডের ডিজাইন বা অন্য যা কিছু আছে এগুলো ক্লায়েন্টের পছন্দ থাকে না, অপছন্দনীয় অনেক কিছু থাকে। ক্লায়েন্ট চায় যাতে এগুলো বাইরের মানুষ যাতে না ঢুকে যাতে না দেখতে পারে, তাই মেইনটেনেন্স মোড অন করার একটা সিস্টেম অন করে দিতে হয়। তাই মেইনটেনেন্স মোড অন করে দেওয়া লাগে। অনেক প্লাগইন অনেক সময় অনেক ক্লায়েন্ট চায়, জাস্ট একটা প্লাগইন ইনস্টল করে দিলে আমাদের হয়ে যাবে। এই প্লাগইনের নামটাও এবার দেখে রাখেন যে প্লাগইনের নাম আর অথর, এটা ফার্স্ট যে প্লাগইনটা আছে এটাই, তেমনই না মেইনটেনেন্স প্লাগইনই, আর এই হচ্ছে ওয়েব ফ্যাক্টরি এলটিডি অথর। আর তাহলে এটা এই পর্যন্তই। তো মেইনটেনেন্স মোড নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আজকে মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো টপিকে দেখে ফেলাম, সাইডের স্পিড অপটিমাইজেশন, তারপর সাইডের সিকিউরিটি, তারপর হচ্ছে সাইডের মেইনটেনেন্স মোড। তা আমাদের মোটামুটি যে টপিকগুলো বাকি ছিল আজকে ক্লিয়ার করার পরে আল্লাহর রহমতে যে আমাদের বাকি যে টপিকগুলো ছিল সবগুলো টপিক ইয়ে গেছে, এখানে কভার হয়ে গেছে। মোটামুটি যতগুলো টপিক ছিল সবগুলো টপিকই দেখানো শেষ আপনাদের। আমরা আগামীকাল থেকে আমাদের যে পরবর্তী যে ধাপ স্টেপ, ক্লায়েন্ট ফান্ডিং এবং ক্লায়েন্ট নিয়ে কাজ করা, তো ওই সিস্টেমগুলো আমরা দেখবো আস্তে আস্তে। মেনটেনেন্স মুড, সাইডের স্পিড অপটিমাইজেশন, এগুলা মনে করেন যে শুরু থেকে দেখাইলে অনেক সুবিধা হতো। আপনাদের তো তেমন সময় আমরা পাই নাই আপনাদের সাথে, তাই অনেক কিছু করা যায় না ওইভাবে। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন আগামীকালকে এবং হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। আর পোর্টফোলিও কার কি অবস্থা?